আজকে আমাদের এই প্রোগ্রামটা কিষাণ দিবস উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা আজকে আমরা শুরু করব। সবাইকে কৃষি জাগরণ বাংলায় অনেক অনেক স্বাগত। আজকে আমাদের কিষাণ দিবস। সেই কিষাণ দিবস উপলক্ষে আজকে বাংলার প্রত্যেকটা সবাই একটু ক্যামেরাটা একটু অন করে নিন প্লিজ। ফাল্গুনি দি, ফাল্গুনি দি, একটু ক্যামেরাটা অন করে দিন। হ্যাঁ, সবাইকে কৃষি জাগরণ বাংলায় অনেক অনেক স্বাগত। আজকে আমাদের কিষাণ দিবস উপলক্ষে বাংলার প্রত্যেকটা জেলা থেকে আমাদের সঙ্গে যে প্রোগ্রেসিভ কৃষক তারা জয়েন করেছেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি যে কৃষকদের কিভাবে সঠিক ইনফরমেশন এবং রাইট টাইম ইনফরমেশন পৌঁছে দেওয়া যায়। তার জন্য আমরা বিভিন্নভাবে আমাদের যে কেভিকে গুলো রয়েছে তারা কাজ করছে, যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তারা কাজ করছে, এবং এর সাথে সাথে অনেকগুলো গোষ্ঠী তারা কাজ করছেন। এবং অনেক প্রোগ্রেসিভ কিষান এখন বিভিন্ন ভাবে যারা একটু টেকনোলজি ভাবে উন্নত, তারাও কিন্তু ছোট ছোট কৃষকদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছেন এবং তাদেরকে ইনফরমেশন পৌঁছে দিচ্ছে। এবং গ্রাউন্ড লেভেলে কিন্তু একটা হিউজ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এখন ন্যাচারাল ফার্মিং নিয়ে কথা হচ্ছে, এখন বিভিন্ন টেকনোলজি নিয়ে কথা হচ্ছে, কৃষিক্ষেত্রে এআই নিয়ে কথা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে কাজে লাগানো যায়, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার আর পরিপ্রেক্ষিতে কিভাবে কোন বীজটা বপন করলে কৃষক ভালো ফসল উৎপাদন করতে পারবে, সেই রকম ভাবে আলোচনা চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েকজন ফার্মার, কয়েকজন প্রোগ্রেসিভ কিষান তারা জয়েন করেছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে। তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। ফাল্গুনীজি রয়েছেন কোচবিহার থেকে, সজল বর্মন তিনি রয়েছেন, দিলীপ বাবু রয়েছে, অসীমলাল মুখার্জি রয়েছে, জয়দেব, আনারুল ইসলাম বাবু রয়েছেন। আপনি প্রথমে আমাদের সঙ্গে একজন মহিলা কৃষক, তিনি ফাল্গুনী দাস দে। আহ, আমি তার কাছে আসব যে কৃষিক্ষেত্রে কিভাবে আরো নতুনত্ব কিছু করা যায় এবং আপনার অভিজ্ঞতা কি। দয়া করে একটু স্পিকারটা, হ্যাঁ। স্যার, আমরা বিজ্ঞানসম্মত ভাবে করতে পারলে একটু উন্নতি হবে। আপনার, আপনি কি করছেন, কিভাবে চাষবাস করছেন, বা কি টেকনোলজি আপনি নিজে ইউজ করছেন, যেটাতে আপনার মনে হয় যে এই পদ্ধতিটা অবলম্বন করলে বাকি বাংলার অন্যান্য কৃষকদের আরো একটু ভালো ফল করতে পারবে তারা। স্যার, আমরা যদি বিজ্ঞানসম্মত ভাবে করি তাহলে উন্নতটা হবে। আপনি কিভাবে চাষবাস করছেন? আপনি কি নিজে বিজ্ঞানসম্মত ভাবে চাষবাস করছেন? আমি কিভাবে করছি? হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি তো একজন মহিলা, এবং হ্যাঁ। মহিলারা সচরাচর কৃষি ক্ষেত্রে আসে না। না।
এখনো মনে করা হয় যে কৃষি ক্ষেত্রটা পুরুষতান্ত্রিক ভাবেই কৃষি ক্ষেত্রটাকে মনে করা হয়, এবং সেক্ষেত্রে আপনার কি কি অসুবিধে আপনি ফেস করেছেন? তো অসুবিধা তো প্রচুর। একটা দুটো আমরা শুনি একটু আপনার মুখ থেকে। এখানে অনেকেই যারা যারা রয়েছে সবগুলোই পুরুষ, হ্যাঁ, তাই তারাও জানুক যে ব- ব- মহিলারা কি প্রবলেম ফেস করে। তাহলে আমাদের দুটো দিক সামলিয়ে করতে হয়, তো সেই জন্য প্রবলেমটা বেশি ফেস করতে হয় আমাদের, ঘর দুটো বাইরে। দিক মানে আপনি বলছেন সংসার এবং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জয়েন করুন। আর আমার সজল, সজল বাবু, আপনার কাছে আসবো। মিউট করা রয়েছে। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। ওকে। আপনি কোথা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে, এবং আপনার কি মনে হয় যে কৃষি ক্ষেত্রে আরো কিভাবে উন্নত করা যায়? তো স্যার নমস্কার, প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। তো আমার নাম সজল বর্মন, আমি কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। তো আমি মূলত 2018 সাল থেকে অভিনন্দন ফার্মার্স ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। হুম, সেটা কেভিকের মারফতে আর কি। সেই সময় আমাদের ডক্টর সুজন বিশ্বাস স্যার ছিলেন এবং শঙ্কর স্যার ছিলেন আর কি। এখনো এখনো তিনি আমাদের কেভিকেতেই রয়েছেন। তারপরে 2018 সালের পরে 2000 মোটামুটি 22-এর দিকে আমরা ওই এফপিসি তে কনভার্ট হই আর কি। এটা সেন্ট্রাল সেক্টর স্কিমে আর কি, এসএফসির আওতায় আছি আমরা বর্তমানে। হুম, তো এই মুহূর্তে তখন থেকে আমরা মোটামুটি এই অবধি আমাদের টোটাল, আমাদের আন্ডারে 750 জন ফার্মার্স রয়েছে এবং মহিলা এবং কৃষক। এবং আমরা এই 750 জন মেম্বারদের আর কি 46টা আমাদের এফআইজি গ্রুপ আছে, মানে এসএইচজি মডেলের আর কি। তো আমরা নিয়মিত কেভিকে সঙ্গে, ইউবিকেবি আমাদের স্যারদের সঙ্গে যোগাযোগ করে সবসময় আমরা, যেমন আধুনিক চাষ বলতে তখন থেকেও আমরা 2018 সাল বা এই অবধি আমরা প্রত্যেক বছর মেশিনে, যেমন ধান চাষ যে আগে প্রথমত ছিলই না, সবাই তো উম, হাতেই আর কি যেটা নর্মালে করে আর কি। তো আমরা তখন থেকে মেশিনে ধান লাগিয়ে যাচ্ছি। এবং এই বছর যেমন আমাদের এখনো কাজ চলছে আর কি ফিল্ডে, টোটালে 60 বিঘার মতো B9 যে ভ্যারাইটি সরিষা, সেটা আমরা জিরো টিলেজে চাষ করছি এবং একটা ক্লাস্টার লেভেলে। কিছু কিছু আমাদের এরিয়া আছে যেখানে শুধু বোরো তো বোরো চাষ হয়, যেখানে আলু তো আলু, যেখানে ভুট্টা তো ভুট্টা হয়। তো আমরা সেই জায়গাগুলোতে আমাদের এফআইসি মেম্বারদের গঠন করে আর কি আমরা একটা ক্লাস্টার লেভেল আর কি ওদেরকে যে কোনো একটাই চাষ পদ্ধতি আর কি ওদেরকে করছি আর কি। হুম। সেটা কি হয় সুবিধা, আমরা সেখান থেকে ক্রপটা আমরা ডাইরেক্ট মাঝখানে যে পড়ে থাকে ওদেরকে বাদ দিয়ে আর কি, ওদেরকে ডাইরেক্ট আমরা সরাসরি মালটা কিনছি এবং পাশেই মার্কেটে আমরা সেটা এবং ভালো বায়ারের কাছে সেল দিচ্ছি এবং হয়তো মার্কেটের থেকে একটু বেশি ওদেরকে চার্জ দিচ্ছি আর কি। তো এইভাবে আমরা প্রতিনিয়ত আর কি কৃষকদের আর কি সাথে টাচিং আছি আর কি। এভাবে কাজ চলছে আমাদের এপিসি। এবং বর্তমানে কতজন সক্রিয় মেম্বার আপনার সঙ্গে যুক্ত? সক্রিয়, আমাদের সক্রিয় তো মেম্বার 750, কিন্তু তার মধ্যে এফআইজি গ্রুপ যেহেতু 46টা, তার মধ্যে আমরা অনর্গল 100-200 কৃষক তো সবসময় আমাদের এখানে মিটিং মিছিল বা কোনো কৃষি মেলা ঠেলা, আমরা সবসময় ওদের সঙ্গে টাচে থাকি আর কি, সবসময়। সজলবাবু, এই যে ফার্মার প্রডিউসার কোম্পানি যেটা আপনাদের, সেই হুম। প্রোডাক্টটা আপনারা কোথায় বিক্রি করছেন, এবং কিভাবে আরো বেটার দাম পাওয়া যায়? বেটার যেটা সবারই মেন লক্ষ্য এবং মূল যেটা বক্তব্য যেটা আর কি, হুম, ডাইরেক্ট এখানে মিডলম্যান যারা আছে, হুম, যদি ওরা যখন মার্কেটে নিয়ে যায় 5-7 কিলোমিটার দূরে আর কি, তো হুম, সেখানে ওদের একটা চার্জ লাগছে ভাড়ার প্রতি আর কি। তো আমরা যেখানে যে এবছর যেমন 60 বিঘা ধরো সরষে করেছি আর কি, এই যে জিনিসটা আমরা যখন একসঙ্গে কালেক্ট করবো আর কি, তো আমাদেরও সেখানে একবারে বাড়তি পরিমাণে, বেশি পরিমাণে মালটা উঠছে আর কি। হুম। ওরাও মার্কেটে না নিয়ে গিয়ে আমাদের কাছে বিক্রি করছে, আমরাও ডাইরেক্ট পরে কোনো একটা বায়ারের কাছে বিক্রি। তো মিডিল ম্যানটা এখানে সব থেকে বড় সমস্যা, যারা আর কি কৃষকের লাভটা ওরাই মোটামুটি আর কি নিয়ে নিচ্ছে আর কি। তো সেই জায়গায় আমার দাঁড়িয়ে আর সঙ্গে কি।
আমাদের সঙ্গে একজন যুক্ত আছেন, সুব্রত দেব। আহ, স্যার নমস্কার। নমস্কার, নমস্কার। আপনি কি হুম। করেন? সজল বাবু বলছে যে মিডিলম্যানদের একটা বড় ভূমিকা এখানে থাকে দাম না পাওয়ার পেছনে। আমার মনে হয় যে আপনি যেহেতু কৃষি রিলেটেডই ব্যবসার সঙ্গে যুক্ত। স্যার আমি অ্যাকচুয়াল এখানে ওই বনগাঁতে নর্থ চব্বিশ পরগনা থেকে হুম, আমি বিভিন্ন মার্কেট, সাপোজ বাগদা মার্কেট, হেলাঞ্চা মার্কেট, হুম, বনগাঁ হুম, মার্কেট, হুম, এইসব মার্কেট থেকে আমি তো যে কোনো মার্কেট থেকে আমি কিনতে পারি বা বেচতে পারি। হুম, আর আমি সেল করি সোনারপুরে, পাঁশকুড়াতে, তারপরে আমার এমনও পাঠিয়েছি আমি আগরতলাতেও পাঠিয়েছি। হুম। হুম, ওগুলো আলু, পেঁয়াজ, রসুন এইগুলো হুম, হুম, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা বলে সেগুলো কিন্তু আমি মার্কেট থেকে কিনি স্যার। আর চাষির থেকে কিনলে একটা সমস্যা আমাদের হয়ে যায়, যারা আমরা ট্রেডার, হয়তো আজকে আমি চাষিকে আমি, কারণ আমাদের বেশিরভাগ আমরা গাড়িগুলো ছাড়ি রাত্রেবেলা ছাড়ি, মানে সন্ধ্যাবেলা, যাতে ভোরবেলার মধ্যে 12টা থেকে 4টের মধ্যে পৌঁছাতে পারে। হুম, এইবার যদি আমরা সকালবেলা মার্কেটটা নিই, সকালবেলা মার্কেটটা নিলে কি হয় স্যার, বেশিরভাগ গুলো তো ভোরবেলা মার্কেট। এবার আমি বনগাঁ থেকে যদি নিই আর আমি পাঁশকুড়াতে দিই, আর পাঁশকুড়া মার্কেট রাত্রেবেলা হয়। হুম। হুম, রাত্রে 10টার পরে, এইবার হুম, তার থেকে আমার বেটার আমার সন্ধ্যাবেলা ছাড়া। আমি এরকম অনেক চাষিকে জিজ্ঞাসা করেছি যে ভাই আজকে তো পটলটা গেছে এখানে 15 টাকা, তুমি হুম, এক কাজ করো না, তুমি পটল এই এই 15 টাকাই দাম দেবো, তুমি কালকে পটলটা আমাকে, আমি তোমার কাছ থেকে বিকেল বেলা তুলবো, তুলে এইবার ওটা সটিং ফেটিং করে আমি রাত্রেবেলা 7টা 8টার সময় আমি গাড়ি ছেড়ে দেবো। হুম। চাষি তখন আমাদের বলে যে না দাদা, ওরকম ভাবে দেবো না, মার্কেটে আসবে তারপরে। এবার মার্কেট তো ওপেন থাকবে সকালবেলা। হুম। এই যার জন্য আমরা সজল বাবু, চাষির থেকে ডাইরেক্ট নিতে পারি না। হ্যাঁ হ্যাঁ। সজল বাবু, সুব্রত বাবু যে যে উম, অভিজ্ঞতার কথা বলছে, এটা কি বাস্তব? মানে আপনি যেহেতু মানে অনেক ফার্মারদের সঙ্গে যুক্ত, এবং দিলীপ বাবু একটু ফার্মিং রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, সুব্রত বাবু যেটা বলছে এইটা কি পসিবল? পসিবল স্যার, ওদের মানে দক্ষিণবঙ্গের আর আমাদের এদিকে যে ব্যাপারটা, তো মোটামুটি পুরোপুরি তো একটু আলাদা আর কি। ওই সাইডের যাতায়াত বা আমাদের এদিকের মার্কেট, আমাদের পাশাপাশি মোটামুটি 3 4 5 কিলোমিটারের মধ্যে আর কি। তো কৃষকরা বেশিরভাগ মার্কেটের উপরে কি ভ্যালু আর কি, ওরা বেশি নির্ভর আর কি। তো এইখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর কি, সকলকে একত্রিত করা আর কি। তো আমাদের ওইটাই আর কি কাজ, যে আমরা ওদেরকে জিনিসটা মার্কেট থেকে ডাইরেক্ট মানে নিয়ে যাওয়ার বদল আমরা যদি ডাইরেক্ট ওদের কাছ থেকে একসঙ্গে বেশি করে কিনি আর কি, তাহলে আর কি ওরা লাভবানটা বেশি হবে আর কি। স্যার আমি তো, স্যার স্যার একটুখানি সুব্রত কথা বাবু, বলবো। সুব্রত বাবু স্যার একটা মাঝখানে প্রশ্ন। এক মিনিট স্যার। হ্যাঁ, বলুন, বলুন, বলছিলাম বলুন। মানে যদি কিছু মনে না করেন, আমি না, 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 না। অ্যাকচুয়ালি নার্সিংহোমে রয়েছি। ও, হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার এই ঘন্টাখানেক আগেই কন্যা সন্তানের জন্মগ্রহণ ও, হয়েছে। তো অসংখ্য তবুও আমি, হ্যাঁ, কংগ্রাচুলেশন আপনাকে। আমরা আমরা কংগ্রাচুলেশন। সবাই আমাদের কৃষি জাগরণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন। আপনার কন্যা সন্তান হয়েছে। স্যার তো জুবাইর তো দা, আমি জুবাইর দা, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদা। তো আমাদের একটা আমি করে মিষ্টি পাওনা রইলো কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, বলছি আমি দীর্ঘক্ষণ থাকতে পারবো না, তো আমাকে না, না, যেহেতু না, না, বারবার ডেকে, একদম, একদম, একদম। আমি আমরা জাস্ট আটকাবো আমার না আপনাকে। আমাদের কাজকর্ম রিলেটেড কি আছে আমি জিসটা বলে একটু লিড করতে চাচ্ছি, যদি অনুমতি একদম, দেন। একদম, 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 বলুন, বলুন। আমি আহ, সজল বাবু, সুব্রত বাবু, হ্যাঁ স্যার। আগে ঠিক আনন্দ আছে বাবুর স্যার। কাছে আমি শুনবো। নমস্কার সবাইকে। নমস্কার, নমস্কার। আমি সটিংক্যাম ফার্মার্স প্রডিউসার কোম্পানির ডিরেক্টর। হুম, মূলত আমাদের 2018 সাল থেকে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের হাত ধরে পথ চলা শুরু হয়, এবং ধীরে ধীরে কৃষিটাকে বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমরা সেটাকে একটা বাস্তবিক রূপ দিতে পারি, সেটা নিয়েই পথ চলা। আজকে 2024 সাল প্রায় শেষের দিকে, 2025-এ পা দিতে চলেছে। তো এই মুহূর্ত পর্যন্ত যেটা ফিডব্যাক, যে আমরা মূলত এখানে, যেহেতু আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথেই কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, তো সেই মূলত আমরা কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমেই এই যে সায়েন্টিফিক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে মূলত আমাদের এলাকার কৃষকদের আধুনিকভাবে আমরা চাষবাস করাচ্ছি, এবং যাতে সেটা পরিবেশ বান্ধব হয়।
মূলত এই মুহূর্তে যেমন রবি সিজন চলে এসছে, ধানের মরশুম শেষ হয়ে গিয়েছে, তাই কৃষক বন্ধুরা একটা সময় কি করতো যে চাষ আবাদ হাল লাঙ্গল দিয়ে চাষ করার পরে সরষা বা ভুট্টা এই জাতীয় চাষগুলো প্রচুর পরিমাণে করতো। এবং আরো আমরা একটা জিনিস দেখতে পেরেছিলাম যে ধানের জমিতে, বিশেষত আলিপুরদুয়ারেও আমাদের প্রচুর ফার্মার্স মেম্বার রয়েছে, ফরেস্ট এলাকাগুলোতে বিশেষ করে চিলাপাতা, বক্সা, এই ফরেস্ট এলাকায় কৃষক বন্ধুরা হাতির উপদ্রবের জন্য ধান কাটার সঙ্গে সঙ্গে সেই ধানটাকে কেটে নিয়ে ধানের যে বাড়তি অংশটা খড় রয়েছে সেটাকে পুড়িয়ে ফেলতো। তো সেটাকে যাতে না পোড়ায়, সেই জমিতে মালচিং হিসেবে ব্যবহার করানো যায়, সেটার উপরে আমাদের কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে অবজারভেশনের মাধ্যমে আমরা এই বিষয়গুলো ম্যানেজমেন্ট করছি। তার পাশাপাশি তারা যেহেতু ঘরের সেরকম প্রয়োজন পড়ে না, কারণ গবাদি পশু তাদের বাড়িতে রয়েছে এবং গবাদি পশুকে ছেড়ে দেওয়া হয় ফরেস্টের ধারে সেই ঘাস বা লতা পাতা খাওয়ার জন্য, যার জন্য খড়টা বিশেষ ম্যান্ডেটরি না, যার জন্য তারা 1.5 থেকে 2 ফিট উপরেই হচ্ছে আপনার খড়গুলো কাটে, মানে ধানের আটিটা উপরেই কাটে। সেখানে আমরা মেশিনের মাধ্যমে জিরো টিলেস পদ্ধতিতে সরষা, ভুট্টা এবং যাবতীয় চাষ এখন সমস্ত জিরো টিলেস পদ্ধতিতে আমরা চাষাবাদ করাচ্ছি। গত বছর 2023-24 যখন শেষ মুহূর্ত, ঠিক সেই সময় আমি নিজস্ব উদ্যোগে বক্সা ফরেস্ট সংলগ্ন এলাকায় 100 বিঘা জমিতে সরিষা চাষ করেছি জিরো টিলেজে। এবং সেটার একটা দৃষ্টান্তমূলক ফলন হয়েছে, যেটা সেই এলাকার মানুষজনের কাছে একটা নজিরবিহীন সাফল্য। যে আমরা জানি সরিষা চাষ করতে গেলে বন্য আহ, গরু ছাগলের কিছুটা উপদ্রব ছিল, মানে গবাদি পশু এবং বন্য প্রাণীরও উপদ্রব, কিন্তু সেক্ষেত্রে বন্য প্রাণীরা এই মাস্টার্ড যেটা সরিষা রয়েছে সেটা কিন্তু খায় না, কারণ সরিষার মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ বা ঝাঁঝালো একটা বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ঘিরে সেই জায়গাটাতে করেছি এবং বিঘাপতি প্রায় 6 মণ 5.5 মণ করে পার বিঘাতে আমরা হাইব্রিড হাইব্রিড যেটা দিব্য 55 সরিষা সেটা করেছি এবং সেটার জন্য নজিরবিহীন একটা সফলতা গড়েছি। এছাড়াও আমাদের এখানকার মূলত কৃষক বন্ধুদের ক্ষেত্রে দেখুন, একটা সময় আমরা দাদু বা বাবাদের আমলে শুনে এসেছি যে যখন স্প্রে মানুষজন করতো তখন নাকি ঝাড়ু দিয়ে স্প্রেটা করতো। তারপরে চলে আসলো হ্যান্ডপাম্প, হ্যান্ডপাম্পের পরেই চলে আসলো পাওয়ার স্প্রেয়ার। এখন বিভিন্ন ধরনের, এখন তো ড্রোন টেকনোলজি চলে এসেছে, ড্রোনের মাধ্যমে স্প্রে। তো এই যে নিত্য নতুন টেকনোলজি, আগে মানুষ হাল দিয়ে চাষ করতো লাঙ্গল, তারপরে পাওয়ার টিলার, পাওয়ার টিলারের পরে ট্রাক্টর। এখন যত দিন যাচ্ছে আধুনিকতা বেড়ে যাচ্ছে, কিন্তু কৃষক বন্ধুরা কেমন যেন চট করে এই নতুনত্বটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেই বিষয়গুলো যাতে তারা সহজে অ্যাকসেপ্টেন্স হয়, যার জন্য প্রথমে হিসাবে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট প্লট আকারে এই কাজকর্মগুলো করছি, এবং যার দরুন আজকে একটা খুব ভালো দৃষ্টান্তমূলক জায়গা কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জায়গায় আমরা করে নিয়েছি। এছাড়াও আমরা হাইটেক পদ্ধতিতে যে এআরসি অ্যাপিক্যাল রুটেড কাটিং, যে হাইটেক পটেটো সিড উৎপাদন, এবং এটা নিয়ে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে আমরা কাজ করে চলছি বিগত 3 বছর ধরে। এবছরে 4 বছর চলছে। এবং এতে কি হচ্ছে, আমাদের কৃষক বন্ধুরা সঠিক বীজটা আমাদের এখান থেকে পাচ্ছে। আগামী দিনে বীজের এই যে একটা ক্রাইসিস, বীজের সময়ে কালোবাজারি একটা অনেক প্রচুর পরিমাণে কালোবাজারি হয়, বিশেষত পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কোচবিহার জেলা, মূলত পুন্ডিবাড়ি এবং আরো কিছু এলাকা রয়েছে, এই বেল্ট গুলোতে প্রচুর পরিমাণে আলু চাষ হয়। সেক্ষেত্রে কি হয়, পাঞ্জাব বা হরিয়ানা থেকে আলুর অরিজিনাল প্যাকেট আসার পর সেটাকে মিক্সড করে কৃষক বন্ধুদের দেওয়া হয়, এবং সেই মিক্সড করে দেওয়ার ফলে অনেকটা প্রভাব পড়ে। যে খারাপ বীজ দিয়ে দিলে কি হয়, কৃষক বন্ধুদের ক্ষেত্রে অনেকটা লস হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে অনেকটা একটা রিকভারি হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও মূলত আমাদের যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, এখানে আমরা অর্গেনিক ম্যানুয়ার, জৈব সার, যেটা 2020 মার্চ মাসে যখন কোভিড সিচুয়েশন চলে আসলো, যখন সারা বিশ্ব তথা সারা ভারতবর্ষকে দমিয়ে রেখেছে, কারবার থেকে মানুষ বিরত থেকেছে, একমাত্র কৃষিটা আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে। এবং সেই একদম। কৃষিটাকে যাতে আরো একটা মাল্টিপল জায়গায় নিয়ে যায়, একটা ভালো দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাধারা করে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে মৃত্তিকা বিজ্ঞানী রয়েছে, ওনার সঙ্গে ভার্চুয়ালি ডিসকাস করার পরে
আমরা যে কচুরিপানা ওয়াটার হায়াসিন, এই কচুরিপানা থেকে একটা বিশেষ উন্নত মানের সার তৈরি করা হয়েছিল 2020-তে। এবং আজকে 2024-এ এটা পুরো নর্থ বেঙ্গলে অনেক বড় একটা জায়গায়, মার্কেটিং এর জায়গায় পৌঁছে গেছে। এবং আমরা শুধু নিজেরা তৈরি করছি না, আমরা পাশাপাশি আমাদের যারা কৃষক বন্ধু, অর্থাৎ আমাদের যারা ফার্মার্স মেম্বার রয়েছে, তাদেরকে দিয়েও আমরা প্রচুর পরিমাণে প্রোডাকশন করাচ্ছি। তাদের টেকনিক্যাল হেল্প কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং মাস্টার ট্রেনার হিসাবে আমরা যেহেতু কয়েকজন প্রশিক্ষণ নিয়েছি, আমরা সেই প্রশিক্ষণের মাধ্যমে সেটা আরো কৃষক বন্ধুদের এবং মাধ্যমে এটার মার্কেটটা সার্ভ কোথায় করছি। রয়েছে, এটার মার্কেটটা? স্যার, এটা মূলত কোচবিহার আলিপুরদুয়ার দুটো জেলা জুড়ে একটা হিউজ মার্কেট রয়েছে। ধরুন যদি আমরা মানে 50 বাইরে, মেট্রিক টন, স্যার বাইরে বাইরে এখনো সেরকম পাঠানো হয়নি, কারণ আমরা লার্জ লেভেল এখনো পর্যন্ত তৈরি করতে পাচ্ছি না। মানে আমাদের এখানকার কৃষক বন্ধুদের যা ডিমান্ড, মানে সেটা আমরা ভরে উঠতে পারছি না। তো এটাকে আমরা ধীরে ধীরে একটা বাণিজ্যিক আকারে বড় জায়গায় নিয়ে যাওয়ার একটা চিন্তাধারা চলছে। এছাড়াও ভার্মি কম্পোস্ট, মূলত যেটা কেঁচো সার স্যার, এটা তো বিভিন্ন কৃষক বন্ধুরা বিভিন্ন ভাবে তৈরি করছে। আমরা নতুন একটা উদ্যোগ নিয়ে ফরেস্ট যে এলাকা রয়েছে, সেই এলাকায় প্রত্যেকটা বাড়িতে যেহেতু 20-25টা করে গবাদি পশু রয়েছে এবং দেশি যে গরু রয়েছে, তার যে গোবর, সেই গোবর থেকে সেই মানুষগুলোকে ট্রেনিং প্রশিক্ষণ করিয়ে তাদের ওখানেই আমরা এই কেঁচো সারটা উৎপাদন করছি। এবং করার পরে আমাদের কোম্পানির প্যাকেটে আমরা তাদেরকে নির্দিষ্ট একটা মূল্য ধার্য করে তাদেরকে প্রদান করে সেটা আমরা আমাদের কোম্পানির প্যাকেটে প্যাকেটিং করে সেটা আমরা বাজারজাত করছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জিং এই মুহূর্তে। এবং এটা করাতে কি হয়েছে, বাইরের যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো যারা অরিজিনালি জৈব সার বলে আলোচনা করছে এবং জৈব সারের ইয়ে করছে, তাদের সঙ্গে মানে আমাদের একটা বিস্তর ফারাক তৈরি হচ্ছে। আমরা সরাসরি আহ কৃষক বন্ধুদেরকেই মূলত দিচ্ছি সারগুলো, যাতে আমার ধরুন যে একটা সিস্টেমে আমরা যখন সারটা বিক্রি করতে যাব, যে কোনো হোলসেলারকে দিলাম, তারপরে সেখান থেকে ডিলারের কাছে আসলো, ডিলার থেকে সাব ডিলার, তারপরে হচ্ছে ফার্টিলাইজারের যারা দোকানদার আছে, এই সিস্টেমটাকে ব্রেক করে আমরা সরাসরি মানে আপাতত যে পরিমাণে প্রোডাকশন হচ্ছে সেটা সরাসরি ন্যূনতম একটা দামে আমরা কৃষক বন্ধুদের দিচ্ছি। এক্ষেত্রে অনেকটা কৃষক বন্ধুরা এগিয়ে। একদম একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা আপনাকে। আপনি এখন আপনার কন্যা সন্তানের কাছে যান এবং আহ, আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই এই নার্সিং হোমে থাকা সত্ত্বেও আপনি জয়েন করেছেন এবং আমাদেরকে মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে জানালেন আপনি, যে আপনার এফপিও কত ভালো কাজ করছে এবং সেই সঙ্গে সঙ্গে কৃষকদেরও আর্থিকভাবে উন্নতি হচ্ছে। নিশ্চয়ই আপনাকে স্যার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি সজল বাবু, হ্যাঁ স্যার। সজল বাবু, আমাদের সঙ্গে সুব্রত বাবু রয়েছে এবং আপনি এফপিও চালান। সজল বাবু ব্যবসার সঙ্গে যুক্ত এবং লালটু কনাই তিনি একজন ফার্মার। এই তিনজনের কাছ থেকে আমি, লালটু বাবু। স্যার, এই মুহূর্তে কি আমি হ্যাঁ মিটিং থেকে লিভ করতে পারি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। বলুন। নমস্কার, শুভেচ্ছা রইল সবাইকে, ভালো থ্যাংক ইউ, থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার। আগামী দিনে আমরা সার্বিক প্রচেষ্টায় যাতে কৃষক বন্ধুদের নিয়ে আরো অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি, এটাই একদম একদম আশা একদম। করছি। ধন্যবাদ স্যার। বলুন। হুম। লালটু কনাই আমাদের সঙ্গে রয়েছে। তিনি একজন ফার্মার, তিনি একজন কৃষক, প্রগতিশীল কৃষক। এবং সজল বাবু একজন এফপিওর এফপিও চালান, এফপিসি চালান। এবং সুব্রত বাবু ব্যবসার সঙ্গে যুক্ত, কৃষি রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত। সুব্রত বাবু, হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, তো অনেকেই মানে অনেকেই না, প্রায় সকলেই একটা বিষয়ের সঙ্গে একমত হবেন যে অনেক সময় কৃষকরা সঠিক দামটা পান না শুধুমাত্র মিডিল ম্যানদের জন্য। এই এই অভিযোগটা কিন্তু থাকে, এইটা কতটা সত্য? স্যার, কৃষকের আমি এমনও দেখেছি, সাপোজ হুম ধরেন পটল বললাম বা বেগুন বললাম, দেখা যাচ্ছে হুম বেগুনটা সেই দিনকে 34 টাকা হোলসেলে রেট যাচ্ছে বাজারে। হুম হুম আমি তাকে এটাও বললাম যে ভাই আমার এখন দরকার নেই,
তুমি এটাকে ইয়ে করো না, আমি 34 টাকা আমি রেগুলার সপ্তাহে কম করে হলেও 3 দিন নেবো, একদিন বাদে বাদে করে আমি নেবো, কারণ আমি দূরে দূরে পাঠাই, একদিন বাদে বাদে নেবো। তা এবার তুমি আমাকে 34 টাকা করেই দাও। ইয়েতে তো ওই বেশিরভাগ ক্ষেত্রে স্যার আমি 99% আমি কৃষকের কাছ থেকে এটা নাসিকে পেঁয়াজ নিয়েছি, নাসিকে পেঁয়াজও এরকম একই সিস্টেম। ওই ওরা কোনোদিন বলে মার্কেটে যা প্রাইস হবে পরের দিন দেখবে, তারপরে সেই প্রাইসটা সেই দিন দিতে পারে, মানে আজকে মার্কেটে 34 আছে আজকে দিতে পারে, কিন্তু আগামীকাল যদি আমি নিই তার কাছ থেকে, আগামীকাল বলবে না, বলবে আমি মার্কেটে যাব, মার্কেটের রেটটা দেখবো তারপরে আমি নেবো। আমি চাষির থেকে রেগুলার করতে গেলে আমার সমস্যা হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা, যার জন্য আমরা মার্কেট থেকেই তুলি। আর আমাদেরও মার্কেটে কি সুবিধা হয়, চাষি কোনো মনোপলি করতে পারবে না যে ভাই আমি 36 টাকা, আমি আমি তো দেখবো যতটা কমে, এবং আমি কমে যদি আমি কিনতে পারি তাহলে আমি কমে সেল করতে পারবো স্যার, তাহলে আমি মার্কেটে দাঁড়াতে পারবো, তাহলে আমারও তো, কারণ গাড়ি ভাড়া আমার, ওটাকে আমি ওয়াশিং করি, বিভিন্ন রকম প্যাকেজিং করি যাতে ওটা নষ্ট না হয়, ওটার পেছনে আমার 3-4 টাকা খরচ আছে কেজি প্রতি। সেই খরচ করে আমি যদি কমে যদি আমার হোলসেলারদের কাছে বেচি তাহলে আমি তো মার্কেটে দাঁড়াতে পারবো। সেই জন্য আমরাও কম খুঁজি, এবং চাষির সঙ্গে যখন দেখলাম যে আমি একটা নেগোসিয়েট করতে যাচ্ছি, চাষি ওইটা মার্কেট প্রাইস না দেখে ওটা এগোতে চায় না। লাল্টু বাবু, হ্যাঁ বলুন স্যার। লাল্টু বাবু, আপনার কি মনে হয় যে সুব্রত বাবু যে কথাটা বললেন, হুম। এর কতটা সার্থকতা, কতটা মনে হয় যে হ্যাঁ হতে পারে? হ্যাঁ স্যার, দেখুন আমরা যে সমস্ত মাল প্রোডাক্ট করি বা যে সমস্ত মাল তৈরি করি, হুম। আমরা চাষিরা তো ঠিকঠাক দাম পাই না, না? তা হুম। আমরা ঠিকঠাক বাজার ধরতে পারি না গো। কারণ হলো আমরা যে সমস্ত মাল তৈরি করি আমরা নিজে বিক্রি করতে পারি না। আমরা নিজে বাজারে, কোনো এক আড়তদারকে দিতে হয়, তারা হয়তো আমাদের শতকরা 5% কমিশন নিয়ে মালটা আমাদের বিক্রি করে দেয়। এবং আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা ডাইরেক্ট কোনো হাটে বাজারে মাল মানে বিক্রি করতে পারি না, যার ফলে আমরা ঠিকঠাক দামটা ঠিক মতন পাই না। এটাই আসল ব্যাপার স্যার। স্যার আর একটা বাবু, কথা বলবো স্যার। আপনার কি মনে হয় যে আহ, সুব্রত বাবু সুব্রত বাবুর দিকটা তুলে ধরলেন যে হুম। কিভাবে তাকেও ব্যবসা করতে হবে, এবং হুম স্যার। লালটু বাবু কিন্তু এখনো বলছেন যে আমরা সঠিক দাম পাই না। আপনার কি মনে হয়? এখানে এখানে তো স্যার মানে সেটা সবারই একই বক্তব্য, এবং আমরা যেহেতু কৃষকদের নিয়ে কাজ করি, তো আমাদের কৃষকের দিকটাই ভাবতে লাগবে সব সময় আর কি। আর ওই সুব্রত বাবু যেটা বললেন, উনি তো একজন ট্রেডার, উনি একজন, তো উনি তো ওনার দিকটা ভাবে ওনার প্রফিটের জন্য আর কি। তো মাঝখান দিয়ে আমার মনে হয় যে কৃষকদের সংগঠিত করাটাই বড় চ্যালেঞ্জের আর কি, এবং ওদেরকে বোঝানো, এবং ক্লাস্টার লেভেলে যখন মালটা একবারে উঠবে আর কি, তখন সেটা ওরা ডাইরেক্ট যদি কোনো বায়ারের কাছে সেল করে আর কি, তাহলেই মনে হয় ওরা প্রফিটের মুখটা দেখতে পারবে আর কি। এটাই আর কি বলার। অমলেশ চৌধুরী, অমলেশ বাবু, আমাদের সঙ্গে অমলেশ চৌধুরী রয়েছে, স্বপন গাঙ্গুলি রয়েছে। অমলেশ বাবু, স্বপন বাবু, স্বপন বাবু, স্বপন বাবু শুনতে পাচ্ছেন? অমলেশ বাবু, আমাদের সঙ্গে আরেকজন কৃষক রয়েছে, আবু মতলেব মিয়া। আপনার আপনি বোধহয় সারের বিজনেস করেন, সারের ব্যবসার সঙ্গে যুক্ত। মিউটটা খুলুন, মিউটটা খুলুন। আনমিউট করুন, আনমিউট করুন। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 আপনার নামটা আর আপনি কি করেন? আহ, আমাদের আমি বেসিক্যালি কোন আমাদের জেলা থেকে? ধিসেরি ফার্মার্স কোম্পানি লিমিটেড, দিনহাটা 2। হুম। তো আমাদের কয়েকটা পার্ট আছে, তার মধ্যে ফার্টিলাইজার পার্টটা আমি দেখি হুম। এবং ফিল্ড দেখি।
একটু টেকনিক্যাল প্রবলেম। স্যার হ্যাঁ, বলুন বলুন হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, কি জিজ্ঞেস করতে চাইছিলেন আমাকে? আমাদের কৃষকরা প্রায়ই ধরুন অভিযোগ করে যে আমরা সঠিক সারটা পাই না, আমরা সঠিক সার পাই না, এবং হ্যাঁ অনেক সময় ডুপ্লিকেট, অনেক সময় এই নকল সার কৃষকদেরকে দিয়ে দেওয়া হয়, এরকম অভিযোগ আছে। হুম, লালটু বাবু আমাদের আমাদের একজন কৃষক রয়েছে, এবং স্বপন বাবু, অমলেশ বাবু এরাও রয়েছে। সজল বাবু, আপনার কাছে এরকম, আপনি ফার্মারদের নিয়ে কাজ করেন, এফপিও চালান, আপনার কাছে এরকম অভিযোগ এসছে এর আগে যে আমাকে নকল সার দিয়ে দেওয়া হয়েছে? না স্যার, এরকম শুনি, মানে অ্যাকচুয়ালি আমিও মাঝখানে বলতে ভুলে গেছিলাম আর কি। আমাদেরও এপিসির ফার্টিলাইজার সব আছে আমাদেরও, হুম সিড, পেস্টিসাইড তিনটাই আমাদেরও আছে আর কি। হুম তো শোনা শোনা যায়, কিন্তু মানে যেটা মূলত দাঁড়ায়, আমাদের মূলত কুচবিহার ডিস্ট্রিক্ট, আমরা যে জায়গাটাতে আমরা থাকি আর কি, টোটালটা আলুর বেল্ট আর কি। হুম তো এই সময় কি হয় স্যার, মানে আলুতে মূলত সবার যে টার্গেটটা থাকে 10-26-এর উপর আর কি। হুম। তো প্রত্যেক বছর এই সময় একটু ক্রাইসিস হয় আর কি সারের, যে সবাই তো বুঝতে চায় না যে সারের কোনো, কালোবাজারিটা কিন্তু হয়, প্রায় আমরা হয় হয়। কিন্তু খবরে আমরা দেখি, প্রায় আমাদের কাছে খবর আসে, আমাদের কাছে অনেক চাষি অভিযোগ করেন যে সারের কালোবাজারি হচ্ছে, সার আছে কিন্তু বেশি দামে বিক্রি করছে সারের দোকানদার, এইরকম কিন্তু অভিযোগ আছে। আপনি কি বলবেন? এতদিন স্যার আমরাও তো এই ব্যাপার বিষয়টা নিয়ে আর কি লড়াই করে আসছিলাম। তো এখানে একটা অনেক বড় ভূমিকা আছে, মানে উপর লেভেলের আর কি। তো আমরা মাঝখানে একটা আমি ডিএম আপ- মিটিং, হ্যালো, আমি বলতে মাঝখানে আমরা চাইছি এই স্যার। বিষয়টা নিয়ে আর কি ওই ডিএম হ্যালো, অফিসে মিটিং এ গেছিলাম আর লালটু কি। বাবু কি বলছেন, হ্যাঁ, লালটু বাবু? হ্যাঁ, বলছি সারের ব্যাপারটা কি জানেন তো, আমাদের যে সময় সারের প্রয়োজন, হুম আমরা চাষিরা প্রয়োজন মতন সার তুলি। যখন আমাদের কোঅপারেটিভে সার ঢুকে হুম বা মার্কেটে পাওয়া যায়, তখন কিছু কিছু ব্যবসায়ীরা হুম মানে ওই সারগুলি কিছু মানে মানে বেশ বেশি করে তুলে নিয়ে তোমাদের কোঅপারেটিভ গোডাউন খালি করে দেয়, বুঝলেন তো? যার ফলে হুম মানে পাবলিক বা চাষিরা সবসময় এই সারটা কোঅপারেটিভে ডাইরেক্ট পায় না। যার ফলে আমাদেরও মানে সারটা বেশি দামে কিনতে হয়। এবং যে কেঁচো সারের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, হুম 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 ওই কেঁচো সারটা আমাদের এখানে একটা মানে কিছুদিন আগে ডিএসসি থেকে ওই সারটা তৈরি করতে অরিজিনাল, বুঝলেন? তা হুম আমরা ওখান থেকে যখন নিতাম তখন কিন্তু আমরা খাঁটি সারটা পেতাম, কিন্তু মার্কেট থেকে যখন নিতে লাগলাম তখন দেখছি হুম যে কিছু সার বিড়ি এবং ছাই মাটি এইসব ছেলে মানে 2 নম্বরই ভাবে মানে এই চাষিদের কাছে পৌঁছে যাচ্ছিল। যার ফলে চাষিরা কোনো মানে জিনিসটা মানে রেজাল্ট ভালো পাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, আপনি রেজাল্ট কি পাচ্ছিল বলবেন না আবু মতলব মিয়া? স্যার, আমি বলছি এবারে সারের হুম বিষয়টা। হুম হ্যাঁ স্যার। এবারে কি হয়, সারের ক্রাইসিস হওয়ার যেমন একটা বিষয়, সেটা হলো এখন পিওএস মেশিনে সার বিক্রি হয়। হুম তো হুম চাষিকে অনেক অ্যালার্ট করার পরেও এবং দোকানদাররা অনেক অ্যাক্টিভ থাকার পরেও সব হুম সময় স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে বলুন, পাচ্ছি, বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি হ্যাঁ, আমি। সবসময় চাষিরা আধার কার্ড নিয়ে দোকানে আসে না। এবারে হুম বিশেষ করে যারা রিটেলার পয়েন্টে, আমরা রিটেলার পয়েন্টে কাজ করি, তো হুম প্রত্যন্ত গ্রাম এলাকায় কাজ করি। এবারে চাষি কি হয়, হয়তো জমিতে কাজ করতেছে, সেই সময় সারের প্রয়োজন। আর হুম চাষি তো আধার নাম্বার, মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে ঘোরে না সব সময়। হুম তো চাষি এলে বাধ্যতামূলক সার দিতে হয়, আধার নাম্বার ছাড়াই সার দিতে হয়, মানে পিওএস মেশিন ছাড়া সার দিতে হয়। এটা হুম বাস্তবতা। হুম তো এবারে পিওএস মেশিনে সার বের না করার কারণে ছোট হুম ছোট রিটেলারের ঘরে টন টন মাল মেশিনে পড়ে থাকে, কিন্তু বাস্তবে ঘরে কোনো মাল থাকে না। এবারে বাস্তবে ঘরে কোনো মাল না থাকার কারণে কি হয়, হুম গভর্নমেন্ট কিন্তু দেখতেছে যে আমাদের কুচবিহার জেলায় এত টন মাল পড়ে আছে, কিন্তু গোডাউনে কিন্তু কোনো মাল নেই, মাল কিন্তু সব চাষের জমিতে। হুম এটা একটা বিষয়। এবারে চাষিকে যদি আমি বলি, আমি এটা আমি বাস্তবতার থেকে বলছি যে ভাই তুই আধার নাম্বার নিয়ে আয়, পিওএস হুম মেশিনে মাল খাবো, তারপর মাল দেবো। হুম মানে বেশি চাষিকে এই প্রেশারটা দিলে অনেক সময় আমাদের সাধারণ রিটেলারের মাইরও হতে পারে। কেন মাইর হতে পারে? একজন চাষি ঠান্ডায় বড় জমিতে চাষ করতেছে, ওই মুহূর্তে ওর গাড়ি আসছে, ট্রাক্টর আসছে, জমি চাষ করবে, ওর সারের প্রয়োজন। ও বাড়িতে গিয়ে আধার নাম্বার নিয়ে আগে সার নিতে আসবে,
না আগে সার নিয়ে আগে জমিতে সার ছড়াবে তারপর ও আসবে? দেখুন এই স্যার, যখন প্রয়োজন হবে আমাদের সার হ্যাঁ, বেশি লালটু প্রয়োজন। লালটু কি বলছে লালটু? বলছি আমি যখন একটা বেশি পরিমাণে মানে এক চাষ মিনিট। করব, তখন তখন তো আমার ধরেন চাষের মানে সারের প্রয়োজন হবে। যে চাষি সারের প্রয়োজন হবে সে অতি অবশ্যই আধার কার্ড নিয়ে যাবে, হুম। তাই না? আমি কি বলছি সেই হ্যাঁ হ্যাঁ, পয়েন্টে আবু হ্যাঁ। বলুন বলুন বলুন, এবার এক সেকেন্ড লালটু সুদ বাবু, এক চাষি সেকেন্ড। কথাটা যখন শেয়ার সুদ কথাটা, সুদ কারণ আমি সুদ প্রত্যন্ত চাষি হবে, গ্রামে এবং ঠিক সবসময় ঠিক উল্টোটা বলছেন, ঠিক উল্টোটা হয়। অমলেশ হ্যালো, বাবু বলছে, হ্যাঁ, অমলেশ বাবু। স্যার বলুন। হ্যাঁ, অমলেশ বাবু, নমস্কার স্যার। নমস্কার আমি আমি নমস্কার। আপনার বর্ধমান, পূর্ব ভিডিওটা অন করুন বর্ধমান একবার। মেমারি, আমি পূর্ব ভিডিওটা অন বর্ধমান করুন, মেমারি থেকে ভিডিওটা অন বলছি করুন, স্যার। ভিডিওটা অন করুন, এক সেকেন্ড, ভিডিওটা অন করুন। এটা স্যার আমি অন এক মিনিট হচ্ছে না, থেকে থেকে আউট হয়ে যাচ্ছে, অন আউট আসছি হয়ে আসছি, যাচ্ছে। আপনার কাছে আসছি, অমলেশ বাবু। হ্যাঁ, বলছি আপনার স্যার ভিডিওটা অন দেখা যাচ্ছে না, হচ্ছে না, আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না। ভিডিওটা অন হচ্ছে না, অন হচ্ছে না। যাই হোক, আমি বলছি একটু গন্ডগোল হচ্ছে ফোনটায় আমার। তা আচ্ছা আচ্ছা। বলছি ঠিক উল্টোটা, ওই ভদ্রলোক যে বললেন ঠিক উল্টোটা আমার এখানে, ঠিক আমার মেমারি এরিয়া, হ্যাঁ হ্যাঁ, পূর্ব বর্ধমান 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 মেমারি। মেমারি, বর্ধমান। আমরা হচ্ছে ধান আর আলুর উৎপাদনে সেরা। হুম যাই হোক, হুম হুগলির সঙ্গে লড়াই হচ্ছে আমাদের। তা হুম হুম। না, হয়েছে কি লড়াই কারোর আমাদের সাথে এখানে হচ্ছে না, ঠিক উল্টোটা হয়। সবাই সব জেলায় ভালো করার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাতেও লড়াইটা আমাদের সঙ্গে উড়িয়ে সঙ্গে চলছে। যাই হোক, এখন একটু উন্নত চাষ হয়ে গেছে হুম হুম ট্রাক্টরের, হ্যাঁ, ইয়ের জন্য। যাই হোক, সব হুম জায়গায় হচ্ছে। হুম তা হুম হয়েছে কি ঠিক উল্টোটা আমার এখানে আধিকারিকরা, শুধু তাই নয়, আমি এটা নিয়ে বহু মিটিং ফিটিং এ বলি, যার জন্য আমার হুম একটু শত্রুতা বেড়ে যাচ্ছে, ওপরের শত্রু। তা এরা এরা কালোবাজারি সব সময় করে, আর আমি আমার পোস্টে সব সময় এটা দিই যে চাষিকে সব সময় ঠকানো হয়। দেখুন, মিটিং গুলো আমার আইসিআর এর মিটিং এ, সেখানেও আমি বলেছিলাম, আয়াপ্পান সাহেব তখন ছিলেন। তা হুম যে আমরা আমাদের উৎপাদিত ফসলটা আমরা দাম বলতে পারি না, বায়ারে বলে। হুম ওই আরেক হুম ভদ্রলোক বলছিলেন না যে আমি তো কমেছি না, অবশ্যই, কিন্তু হুম আমি যে একটা উৎপাদিত ফসল, আমার খরচা আছে তো। হুম আমাকে লেবারটাও ব্ল্যাকমেল করে। আমার হুম আমার এই যে আলুর এখন 300 টাকা আমাদের এখানে মজুরি, ঠিক হুম আছে, হুম কিন্তু হুম তারা কিরম ভাবে ব্ল্যাকমেল করছে দেখুন। আমার আলুর এখন কানি দেওয়া চলছে সব মাঠে, হুম হ্যাঁ। তা হুম এরা বলছে যে আমাদের এখন, তুমি যদি 320, এখন লেবার গন্ডগোল, লেবারের হুম লেবার শর্ট। তা এরা হুম বলছে 300 টাকা তো মজুরি হয়েছেই, এবার বলছে হুম 320 টাকা তুমি যদি দাও তোমারটা আমি কালকে যাব। ওরা 320 টাকা দিচ্ছে, দেখুন, মজুরি কিন্তু 300 টাকা, হ্যাঁ। হুম এরা কি হুম করছে, ব্ল্যাকমেলিং করছে দেখুন। সোসাইটি ওই আরেক ভদ্রলোক বললেন 5 দিনে সোসাইটি টন টন মাল বেরিয়ে যাবে। আর আধার ফাদারের ওই পেউস মেশিন ফেশিন ওগুলো সব ফলস। কিছু কিছু জায়গায় চলে, প্রথম প্রথম দিন চলে, তারপরে হয়। আমার এখানে শান্তিরঞ্জন হচ্ছে সবচেয়ে বড়, আমার এই রসুলপুরেই আছে হাটদলুই বাজার সোসাইটি। হুম এরা এরা ডিস্ট্রিবিউটার, ইফকোর, হুম হুম মনোজবাবু তখন ছিলেন। এরা ডিস্ট্রিবিউটার, এরা এখান থেকে মাল সব ডিস্ট্রিবিউট হয়। তা হুম এরা ওই রকমই হয়, বুঝলেন। সোসাইটিতে হুম কিছু যা হয়, কিছু মাল দেওয়া হয়, তারপরে ওই ব্যবসাদাররা তুলে নেয় মালটা, বুঝলেন। এইটা হয় আর কি। তা এখনো, যাই হোক, এখন তো আমরাও ওটা বলি চাষিদের, ওই ইফকো দিয়েই চাষ করতে হবে, এর কোনো মানে নেই। ঘুরিয়ে ফিরিয়ে চাষ করো, সব দিয়ে চাষ করা যায়। তুমি যদি অঙ্ক জানো তাহলে ওই রেশিও করা যাবে। আমার কাছে বহু চাষি আছে, আমি একজন চাষি, আমার কাছে বহু চাষি প্রতিদিন আমাকে হিসাব করে বলতে হয়, এটা কত দেবো, এটা কত দেবো, ডিএপি কত দেবো, পটাশ কত দেবো, ফসফেট কত দেবো, এরকম হুম ভাবে হুম ভেঙে হুম দিই ওটা। আর এখন তো গভর্নমেন্ট ইয়ে করেই দিয়েছে, একটা প্রিন্ট আউট বার করেছে কত কত দিলে কি সারের রেশিও হবে। হুম হুম এই এরকম, হ্যাঁ। আমার হুম আমার মেমারি মেমারি এরিয়া ভীষণ আমরা অ্যাক্টিভ এরিয়া। হুম ধান ধান আলু, সবজিও হুম হচ্ছে আমাদের দামোদর বিটে সবজি হয়। পাল্লার থেকে একদম জামালপুর এই বেলটায়, সবজিটা ওই দিক যায়, যার জন্য কড লাইন দিয়ে বেরিয়ে যায় সবজিটা, ইয়ে মার্কেটে যায়, কোলে মার্কেটে চলে যায়, ওই ট্রেন দিয়ে বা ইয়ে দিয়ে, লরি আমি দিয়ে। আমাদের হ্যাঁ, এরিয়ার সবজি, বলুন বলুন আমি সবজি বলছি স্যার। বেশি চাষ করি না। অমলেশ বাবু, এক আর আর ওনাকে আরো বলতে আরেকটা আসবো, আমি আপনার কাছে আসবো, অমলেশ বাবু আপনার কাছে আসবো, বলুন হ্যাঁ, আমি এটা একটা এটা বেরোচ্ছে। যে বলুন। মানে রেশিওটা হ্যাঁ আমাদের চাষির মাঝে বেশি বেশি শেয়ার করতে হবে। সার
উনি কিছুক্ষণ আগে সম্ভবত সজল বাবু নাকি জানি বললো 10-26-26-এর কথা। তো চাষির কিন্তু একটা ট্রেডিশন আছে যে আমাকে এটাই লাগবে, হুম এটাই লাগবে করতে গিয়ে কিন্তু একটা সংকট দাঁড়িয়ে যায়। আর সোসাইটির কথা যেটা বললেন, হুম সোসাইটি মাল একবারে বেরিয়ে যাক বা না যাক, সোসাইটির ক্ষেত্রে কি হয়, সেখানে যেহেতু এটা মানে গভর্নমেন্ট একটা ইস্যু থাকে। তো ধরেন এই সময়টা আমাদের 10-26-এর প্রয়োজন, এই সময়টা দেখেন সোসাইটিতে ফসফেট এসে মানে ভর্তি হয়ে আছে। যখন 10-26-এর প্রয়োজন নেই তখন 10-26 এসে ভর্তি হয়ে আছে। এটাও একটা, যারা সোসাইটি চালায় তাদের কিন্তু এটাও একটা বড় ফ্যাক্টর, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো ঠিক মানে তাই। সময় মতো সোসাইটি যারা চালায় তারাও কিন্তু সময় মতো সঠিক সার পায় না। চাষিদের মাঝখানে যে সময় মতো সঠিক সারটা দেবে সেটাও কিন্তু তারা পায় না। সোসাইটিতে যদি চাষি সার নেয় চাষির অনেক সাশ্রয় হয়, কিন্তু হুম গভর্নমেন্ট বলে, কিন্তু বাস্তবতা কিন্তু বলাটা আর বাস্তবতাটা অনেক ভিন্ন। সঠিক সময়ে মানে সঠিক সার কিন্তু গভর্নমেন্টও দিতে পারে না সোসাইটিতে। আর একদম ঠিক কথা, একদম ঠিক কথা বলছেন আপনি। কিন্তু আপনি আপনি আপনার হ্যাঁ, ইয়েকে রেশিওটাকে ভেঙে বলতে বলতে দিন, রেশিওর এটা অঙ্কটা আমাদের শেখান। চাষিদের যে ফসফেট দিতে হবে। ফসফেট দিলে 6.5 কেজি, পটাশ দিলে, ইফকো দিলে এই অঙ্কটা যদি চাষিদের শেখানো যায়, এইটাই আমার বক্তব্য। চাষিদের এই অঙ্কটা শেখাতে হবে, তাহলেই চাষিরা সঠিকটা নিতে পারবে। ফসফেট নেই আমি ইফকো দিয়ে করবো, ইফকো নেই ডিএপি দিয়ে করবো, ডিএপি নেই 14-35 দিয়ে করবো। অঙ্কটা অঙ্কটা জানতে হবে। বড় ওই ব্যাপার। ওই জায়গাটাই শিক্ষাটা। হুম, আলুর কথা ওই বললেন না স্যার, শিক্ষাটা। আপনি আলুর কথা বললেন না। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, বলুন। স্যার আমি ব্যক্তিগতভাবে স্যার আমি না, আমি 40, চাষি। আপনার আপনার চাষি, আমি স্যার না। আমার কাছে আপনি সম্মানীয় স্যার। তো আমি নিজেও 35-40 বিঘা বা 50 বিঘা করে আলু করি, এবারও 30-35 বিঘা আলু করছি আমার পক্ষেও। তো হুম, আমি কিন্তু কোনোদিনও 10-26-এর ভরসায় থাকি না, আমি রেশিও ঠিক মেনশন করে করি। তাই। যাতে আমি করাতে কি হয়েছে, হুম, এবারে আমার পাশাপাশি যে চাষিগুলা বা আমাদের কাছ থেকে যে চাষিগুলা মাল নেয়, এরা আমাদের দেখা দেখি এদের কিন্তু একটা অনেকটা সচেতন হয়েছে যে না, শুধু 10-26 লাগবে এমন কোনো কথা না, এইভাবে রেশিও দিয়েও করা যায়, মেনশন বাহ, করে করা বাহ, যায়। বাহ। এটা হুম, অনেক সময় হুম, সজল নিজে বাবু, আমি আপনার কাছে আসবো। সজল বাবু, এই স্যার এই যে চাষি এবং সারের দোকানদার, এর মাঝখানে এফপিও বা এফপিসির ভূমিকা কি হতে পারে? হুম, এইখানে স্যার মূলত সমস্যা যেটা এতদিন 1 বছর আমাদেরও দোকান এখনো মানে রানিং 1 বছর চলছে আর কি, তো যা বুঝলাম আর কি, এখানে গভর্নমেন্টের একটা একরকমের মানে ধরে ওরা ছোট ছোট রিটেলারদের ধরে যে বাস্তব। কৃষককে সরকারি রেটে মাল দিতে হবে, এই করতে লাগবে সেই করতে, কিন্তু দেখা যায় যে যারা র্যাক পয়েন্ট থেকে মাল নেয় তারা হচ্ছে সব থেকে বড় ডিলার, যারা ওদের ডিলারের লাইসেন্স প্লাস ওদের রিটেল পয়েন্ট ওদেরও লাইসেন্স আছে। তো ওরা কি রাঘব করে ডিলারের, বলতে পারে না। ওরা এক র্যাক সেকেন্ড, পয়েন্ট থেকে আমি মাল নেয়। সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আমাদের সঙ্গে যারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট করছি, স্বপন বাবু একটু ভিডিওটা অন করে নিন, সবাই একটু ভিডিওটা অন করে নিন। আমাদের এখানে আলোচনাটা সত্যি খুব ভালো, কিন্তু একটা আলোচনা হচ্ছে। নাও নাও আমাদের কয়েক এখানে লাগে। দেখুন, চাষি রয়েছে, তার সমস্যার কথা তারা বলছে। আমাদের সঙ্গে সুব্রত বাবু রয়েছে, এবং বিভিন্ন সেক্টরের লোক চাষের সঙ্গে যুক্ত তারা কিন্তু রয়েছে। মুজাহিদ হোসেন, মেহবুব মন্ডল, আপনারা কি করেন, কিভাবে চাষের সঙ্গে যুক্ত? আপনারা চাষি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। অ্যাকচুয়ালি আমরা কৃষি পরিবারের অ্যাকচুয়ালি চাষি আমরা, কিন্তু আমরা হুম, এফপিসি বা এফপিও, আমরা এফপিসি মানে বোর্ড অফ ডিরেক্টর। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। আপনি মেহবুব বাবু, স্বপন বাবু একটু ভিডিওটা অন করে নিন, স্বপন বাবু। লালটু বাবু, হ্যাঁ, বলুন আপনার স্যার। ভিডিওটা দেখা যাচ্ছে না। জান স্যার, বলুন স্যার। আমাদের আলোচনাটা কিন্তু একদম জমে উঠেছে। স্যার। সজল বাবু, আমি সজল বাবুর কাছে আসবো। সজল বাবু বলুন। হ্যাঁ স্যার বলুন। ও হ্যাঁ, বলছিলাম যেটা আর কি, যে মানে এখন যে সারের ব্যাপারটা আর কি শেষ করি। হুম হুম তো কি হয় যে যারা হুম মানে দীর্ঘ আমার এই 8 মাস বা 1 বছর রানিং মানে অভিজ্ঞতা আর কি, হুম হুম তো হুম আমাদের মূলত যেহেতু আলুর বেল, তো এই সময় আমি যেটা দেখলাম আর কি, যখন যেটা সারের প্রয়োজন হয়
হুম। তো সেই সারটা কি হয়, র্যাক পয়েন্ট থেকে যদি আমরা ডাইরেক্ট মালটা পেতাম তো আমরা অবশ্যই কৃষকদের দিতে পারতাম, বা দেওয়ার জন্য আমাদেরও মনটা বলে যে না, ওদেরকে সরকারি যে প্রাইস আছে সেটাতে দেই। কিন্তু দেখা গেল যারা উপরে যারা ডিলারশিপ নিয়ে বসে আছে ওরাই মালটা ডাইরেক্ট নিচ্ছে, এবং ওরাই আবার রিটেল পয়েন্টে ওদেরই শপ আছে, ওখানে ওরা মালটা কেটে ঢুকাচ্ছে। তো কি হয়, এটা দীর্ঘদিনের একটা বড় চেন মাফিকই জিনিসটা চলে যাচ্ছে আর কি, সারা ডিস্ট্রিক্ট সারা আর কি স্টেটেই মনে হয় আর কি। তো এখানে আমাদের হয়তো এফপি ও এফপিসির এত তাড়াতাড়ি এই জিনিসটা সলভ করা সম্ভব না। যখন আগামী দিনে হয়তো আমরাও হয়তো ডিলারশিপ পাবো, বা আমাদের ব্যবসা আরো গ্রোথ যখন হবে, আমাদের ফার্মার যখন ম্যান পাওয়ার যখন বাড়বে, তখন হয়তো এগুলো আস্তে আস্তে সলভ হবে আর কি, আমার মনে হয়। আপাতত এইভাবেই চলতে লাগবে আর কি, টানাপোড়ার হুম। মধ্যেই। এতটুকুই বলার। সদল্লা, আচ্ছা আচ্ছা, আমাদের এখানে অনেকেই সদল্লা, জয়েন করেছেন। স্বপন বাবু, স্বপন বাবু। সদল্লা, হ্যাঁ মোজাহিদ দা। না মোতালেব বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আপনাকে একটা বিষয় বলি, সেটা যে র্যাক পয়েন্ট থেকে মাল নিলেই যে চাষিকে প্রিন্ট রেটে দিতে পারবেন তার কিন্তু কোনো মানে নেই। কারণটা কি জানেন? আচ্ছা গভর্নমেন্ট 1982 সনে যে কমিশন ডিলারদের দিত, আজও কিন্তু ওই অনুপাতে কমিশনে পড়ে আছে। 1982 সনে একটা বস্তা লোড আনলোড ছিল ধরেন 20 পয়সা, 20 পয়সা, 40 পয়সা। আজকে আচ্ছা কিন্তু সেই বস্তা লোড আনলোড গিয়ে দাঁড়িয়েছে 10 টাকায়। 1982 সনে ধরে নেন যে আহ, নিউ কুচবিহার বা ফালাকাটার থেকে আপনাদের ধরে নেন দিনহাটা বা আলিপুরে একটা বস্তার ভাড়া ছিল ধরে নেন 5 টাকা থেকে 7 টাকা। সেই আচ্ছা বস্তার কিন্তু ভাড়া আজকে দাঁড়িয়েছে আপনার 30 টাকা, 35 টাকা বা 40 টাকায়। এবারে যে হিসাবে ভাড়া বেড়েছে, যে হিসাবে লেবার কস্ট বেড়েছে, গভর্নমেন্ট কিন্তু কমিশনটা কিন্তু সেই হিসাবে বাড়ায়নি। এক। 2 নম্বর কথা হলো যে টেকিং একটা বড় সমস্যা। টেকিং, আপনি যখন ইউরিয়া নিতে যাবেন আপনাকে 19-19 নিতে হবে, আপনাকে ন্যানো ইউরিয়া নিতে হবে, আপনাকে ন্যানো ডিএপি নিতে হবে। আপনি যখন ইউরিয়াটা মার্কেটে বিক্রি করবেন, এবার সবাই যে বস্তা ধরা কিনবে তা না। এবার যে বস্তা কিনলো তাকে না হয় আপনি এমআরপি তে মালটা দিলেন, সঙ্গে টেকিং এর মালটা দিলেন। কিন্তু যে চাষিটা 10 কেজি 20 কেজি করে ইউরিয়া নিবে, তাকে আপনি টেকিং এর মালটা দিবেন। এবং এই যে লক্ষ এক একটা করে রিটেলারের ঘরে লক্ষ লক্ষ টাকা টেকিং এর মাল পড়ে আছে, যার সদুত্তর সঠিক গভর্নমেন্টও দিতে পারতেছে না যে এই টেকিংটা কেন এত ভাবে চাপানো হচ্ছে। তো এখানেও কিন্তু একটা সারের দামটা একটা বড় ফ্যাক্টর। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। ওই তো আমারও মোটামুটি এই জন্য বললাম যে 8 থেকে মাত্র বছর খানেক অভিজ্ঞতা, তো আরো অনেক হুম। শেখার আছে, দেখি কতদূর এই কতদূর কি যে- করা এই- যায় আর এই কি। তো একটা চেষ্টা বড় চলবে। তা তা আপনি 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 গিয়ে এটা কেন ডিএম কে কমপ্লেন করছেন না যে আমাদের কোম্পানিগুলো জবরদস্তি বোরন ওই ন্যানো ইউরিয়াটা নয় বললেন, সব ঠিক আছে পড়ে রয়েছে, ওটা তো ব্যাপারই একটা। আপনি আপনার আধিকারিকদের কেন ওটা বলছেন না যে পনেরো আমাদের দিন আগে বলেছি। 15 দিন আগে কুচবিহারে 15 দিন আগে কোম্পানির লোক, সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির লোক, ডিএম এবং বিভিন্ন হুম, আধিকারিকরা কুচবিহারে ডিএম অফিসে মিটিং হয়েছিল। রিসেন্ট মিটিং রিসেন্ট এই তো কিছুদিন আচ্ছা, আগে, হ্যাঁ। হ্যাঁ, যার সুদুত্তর হুম, না ডিএম দিতে পারছে, না কোম্পানির লোক দিতে পারছে। পরে আমাদের সার ও কৃষি উপকরণ হুম। ব্যবসায়ী সমিতি থেকে ডিএম স্যারকে বলা হয়েছে যে ঠিক আছে, আমরা আপনাদেরকে টাকা দিচ্ছি, আপনারাই মাল কিনে দেন আমাদের, আমরা সেইভাবে বিক্রি করব। ডিএম আচ্ছা, স্যার আমি তখন আমি বলছেন, আসবো, আমি আপনার কাছে আসবো, আমি লালটু বাবুর কাছে যাব। লালটু বাবু, এত আচ্ছা বলুন। সব কথা হচ্ছে, লালটু বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন স্যার। হুম। এত সব কথা হচ্ছে, কিন্তু সবাই কিন্তু সবার ব্যবসায়িক লাভটার দিকে দেখছে, যে হ্যাঁ স্যার। আমার এটা হলে এটা হচ্ছে, এটা হলে এটা হচ্ছে। আমি হুম। আমাদের এখানে আপাতত যে কজন জয়েন করেছেন সবাইকে বলবো, প্লিজ আপনারা একটু ভিডিওটা একটু অন করে নিন, আর আনমিউট করে নিন। হুম। লালটু বাবু, কিন্তু হ্যাঁ স্যার। কেউ কিন্তু কৃষকের কথা বলছে না, যে কৃষক কিসে লাভবান হবে। আপনার কি মনে হয়? কৃষক দেখুন লাভবান, এখন তো কৃষক শুরু থেকেই আবার শেষ পর্যন্ত ধরলেন একবার পুরোটাই, মানে কি বলবো, চারিদিক থেকে মানুষ চুষে খাচ্ছে। কারণ হুম। দেখুন, যখন চাষ করতে আমরা নামি জমিতে, তখন এক লেবারের সমস্যা। দ্বিতীয়ত ধরলেন, যখন ধান কাটাবো তখন লেবারের সমস্যা। ধান বা যে কোনো ফসলই ধরলেন, একটা হুম। তৈরি করে বাজারে মার্কেটে গেলে সেখানেও এক সমস্যা।
এবার চাষিরা তো চারিদিক থেকে শোষণ হচ্ছে না, মানে শোষণ হচ্ছে। মানে ইউরিয়া কিনতে গেলে সেখানেও একটা দেখা যাচ্ছে যে মানে হয়তো 20 টাকা মাল তখন দেখবেন 10 টাকা কি 5 টাকা বেশিতে নিতে হচ্ছে। হ্যাঁ, এইগুলো চাষিতে কোন সময় সুখ আছে বলুন স্যার? আমাদের যে উৎপাদন করি আমরা, এখন ধরেন কিষাণ মান্ডিতে ধান বেচতে গেলে এখন এই যে ধলতা, বাজারে বেচতে গেলে সেখানেও একটা ধর্মরাজ। যদি আমার গ্রামে আড়তে বেচতে যায় সেখানেও একটা ধর্মরাজ চাই, যে সে মানে 1 কাঠা 50 কেজি ধরলেন 750 ধান তাকে বেশি লাগছে। তাহলে চাষিদের সুখ কোথায় বলুন স্যার? আমি সবার কাছে সেটাই। এই লালটু বাবু প্রশ্নটাই রাখছি যে চাষিদেরকে সব রকম ভাবে লালটু বাবু বলছে যে চাষিদেরকে সব রকম ভাবে সকলেই শুষে নিচ্ছে, হ্যাঁ, কি একদম সত্যি চাষিদের কথা। সুখটা হুম। কোথায়? স্যার আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলুন 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 বলুন, সুব্রতবাবু বলুন। বলছি স্যার, সাপোজ ধরেন হুম এই যে আলু এখন নতুন উঠবে যেটা, হুম এবার আমাদের এইদিকে ব্যক্তিগতভাবে কেউ কিন্তু চাষিকে ওরকম প্রেসার দেয় না যে তোমাকে আলুটা এই দামেই দিতে হবে, এই দামের সবজিটা এই দামেই দিতে হবে। আমরা এখানে বেশিরভাগ করি ভাই তোমার আলুর দাম কত, কুইন্টালে কত দাম পড়ছে, সেই যে যে হুম দামটাই বললো, সাপোজ কেজি প্রতি 30 টাকা বললো। হুম এইবার হুম আমি আমার পার্টির সাথে কথা বলে দেখলাম যে আমার 1 টাকা 2 টাকা থাকছে। আমি হুম হয়তো ওই চাষির কাছে আমি জিজ্ঞাসা করলাম তোমার কাছে টোটাল কত ক্যাপাসিটি আলু আছে, আজকে তো তুমি 100 বস্তা নিয়ে এসছো, বা হুম তোমার হুম কাছে বা তোমার এফপিওর কাছে কত কত তোমার এরিয়াতে কত আছে। এবার আমার হুম আলুটা আমি দেখলাম আমার রেগুলার আমি চালাতে পারবো, তখন আমি হুম চাষি সেই দিনকে 30 টাকা। এইবার চাষিকে আমি বললাম যে ঠিক আছে আপনি 30 টাকা করে আপনার আলু আমি সব তুলে নেবো। চাষি হুম তখন কিন্তু ওই সেই দিনকে যেটা আসছে সেই দিন দিল, ও পরের দিন না দাদা আমি আর সামনের দিন মার্কেট দেখবো তারপরে আপনাদের সামনের দিনে হিসাব দেবো। মানে ওই 100 কিলো যেটা নিয়ে এসছে সেটা হয়তো আমাকে 30 কিলো করে 30 টাকা করে দিয়ে দিল, কিন্তু পরের দিন আর দেবে না। তার মানে চাষি যে রেটটা আমাকে দিয়েছে নিশ্চয়ই তার 1 টাকা হোক 5 টাকা হোক 2 টাকা হোক লাভ রেখে দিয়েছে। আমি তো চাষিকে ফোর্স করিনি। এবার আমি যখন দেখলাম যে আমি পর্তা করতে পারছি, আমি তার কাছ থেকে লটে নিতে চাইছি, কিন্তু চাষি ওই লটে নিতে চাইবে না, নিতে মানে এক রাজি মিনিট না, বললো না পরের দিন মার্কেট দেখবো। 1 মিনিট আপনাকে একটু দাঁড় অমরেশ বাবু, করাচ্ছি। অমরেশ বাবু বলুন, দাদা অমরেশ আপনাকে বাবু একটু বলুন, দাঁড় করাচ্ছি। হ্যাঁ দাদা অমরেশ বাবু আপনাকে একটু বলুন। দাঁড় করাচ্ছি, আপনি বলুন আপনার ওই এরিয়ায় মার্কেট হয় না হয় না? মার্কেট হয় আপনার অবশ্যই হয়। এরিয়ায় মার্কেট হয়? ওই আলুটার সেই দিন দাম হয় না না হয় অমরেশ না? বাবু, হ্যাঁ আমি বলছি যে হ্যাঁ, সার্বিকভাবে আলোচনাটা হোক। হ্যাঁ, আমাদের সঙ্গে সুব্রত বাবু রয়েছেন, তিনি তার অভিজ্ঞতাটা বলছেন। আমি চাই যে আলোচনাটা সার্বিক হুম। হোক এবং একটা একটা সার্বিকভাবে একটা সলিউশন বেরিয়ে আসুক। আমাদের টার্গেটটা শুধু সুব্রত বাবু নয়, আমাদের টার্গেটটা না না, হচ্ছে কেউ না, না, অবশ্যই অবশ্যই। না, একদম, আমাদের টার্গেটটা হচ্ছে অবশ্যই কৃষক। সুব্রত বাবু কেন হবে না? আমার বক্তব্য হচ্ছে মার্কেট। আমার হ্যাঁ, বক্তব্য হচ্ছে কি, একটা মার্কেট হয় তো। হুম ধরুন হুম হুম আজকে আজকে আমার আমার মেমারি বাজার, আমি বলি হুম হুম আমাদের হুম মেমারি আলুর যেহেতু ওই মার্কেট মেমারিতে হয়। এই যে হুম কাঁচা আলুর কথা বলছে আমাদের পোকরাজ, এখন হুম কিন্তু আমাদের মেমারি হয় না, এখন হয় আমাদের মশাগ্রাম। হুম হুম। হুম মশাগ্রামে ফোরেরা আসে, ওরা এসে ওই আমি আলুটা নিয়ে যাই, ওরা ওই ঢালে, ঢেলে বললো যে আমার এই দামে চলছে, কেননা ওরাও তো কলকাতা মার্কেটে কোলে মার্কেটে বিক্রি করছে আলুটা। হুম সে তার উপরে কিন্তু নির্ভর করে। আজকে ওই সুব্রত বাবু বললেন না, আজকে হুম 15 টাকায় আলুটা কিনেছি, কালকে তো 7 টাকা হয়ে গেছে আলুটা। মার্কেট তো সেটা হবে। হুম উনি হুম যদি ওইভাবে কিনতে থাকেন তাহলে তো ওনার লস হবে। ঘটনাটা হুম। মার্কেট তো আপ ডাউন করবে, তাই না? আমি আমি আজ আমি এই বিষয়ে মা- আমাদের সঙ্গে যারা যারা জয়েন করেছেন এই মুহূর্তে তাদের সবার কি মতামত আমি সেটা জানতে চাইবো। সকলে একটু দেখুন, ক্যামেরাটা অন করে নিন প্লিজ। আমার ক্যামেরাটা অন হচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছে চন্দনা রয়, আমার রয়েছে আমার সঙ্গে ক্যামেরাটা চন্দন। ওই ক্যামেরার ওখানে বোতামটা টেপেন না, একবার একবার টিপে ছেড়ে হচ্ছে দেন। না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, একটা কি দেখাচ্ছে, স্যার ওয়াই আমি ইউজ দ্য অ্যাপ একজন বলে এরকম কি সব একজন উঠছে। মহিলা কৃষক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, একজন মহিলা কৃষক চন্দন রয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অমল বাহ। রয়। আমি চন্দন বাবুর কাছে আসবো। চন্দন বাবু, আপনার কি মনে হয়? মিউটটা খুলুন, মিউটটা খুলুন। কিন্তু মানস হচ্ছে, বাবু এগুলো বলুন, হচ্ছে না কিন্তু জানো। হ্যাঁ মানস বাবু বলুন। বলছিলাম, অনেক পরে জয়েন করলাম তো সেটা আমি বললাম না, একটু শেষের দিকে। মানস বাবু, আপনি কি করেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, চন্দন বাবু বলুন। বলছিলাম তো আমি শেষের দিকে জয়েন করলাম তো একটু শুনতে পারলাম না বিষয়। আপনি কি করেন? আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি তো ফার্মার,
ফার্মার, আমরা হ্যাঁ, ফার্মারদের, আপনি ক্যামেরাটা অন করুন একবার। ফার্মার প্লাস এফপিসি আছে আমার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে লালটু বাবু আছেন। লালটু বাবু একজন কৃষক, এবং এখানে অনেকেই আছে যারা কৃষিকাজের সঙ্গে একদমই সরাসরি ভাবে যুক্ত। আমাদের লালটু বাবু একটা অভিযোগ করেছে যে সকলেই সকলের কথা ভাবছে। চন্দ্রবাবু, হ্যাঁ, বলুন বলুন, শুনতে পাচ্ছি। আপনার ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলুন। সকলেই সকলের কথা ভাবছে, সকলে সকলের লাভের কথা ভাবছে, কিন্তু কৃষকের কথা ভাবছে কজন? কৃষকদেরকে একরকম ভাবে শুষে নেওয়া হচ্ছে, এই অভিযোগ লালটু বাবু করেছে। আপনিও একজন কৃষক, আপনারও কি একই ধারণা তৈরি হয়েছে? আপনারও কি একই মতামত যে কৃষককে কে সবাই মানে একদম শোষণ করার চেষ্টা করছে? না, সব কৃষককে শোষণ করতে পারছে না, কিছু কিছু কৃষক আছে যারা একদম রিমোট এলাকায়, হুম তাদেরকে শোষণ করছে, এটা 100%। না স্যার, তাহলে আমি একটা কথা বলছি শুনুন স্যার। দেখুন, চাষি যখন আলু ওঠে, হুম এখন যারা কেনে তারা কিন্তু আলু স্টোর বুকিং করে ফেলে। প্রচুর প্রচুর আলু ভরে, এক একজন 4,000 5,000 6,000 আলু কিনে ভরে দেয়। হুম কিন্তু কোনো চাষি শুনেছেন যে 400 বস্তা 500 বস্তা আলু আলু স্টোরে রেখে দিয়েছে? যার ফলে চাষিরা যা লাভ করছে না করছে, যারা ফরে দেয় তারা প্রচুর লাভ করে ফেলছে, 3 গুণ লাভ করছে। আজ যে আলুর বাজার ধরে নেন 35 টাকা, 31 টাকা, 32 টাকা, এই বাজারে আপ ডাউন হচ্ছে, হচ্ছে কিনা বলুন স্যার? হচ্ছে তো? হুম। কিন্তু চাষিরা কি ওই দামটা পেয়েছে কোনোদিন? আদৌ পায়নি। চন্দনবাবু, হ্যাঁ, চাষিরা ওই রিস্কটা নিচ্ছে না। চন্দনবাবু, রেজিস্টার নেবে আপনার কেন কেন স্যার বলুন মনে স্যার? হয় যে, চাষিদের তো হাত পা খাট খা, বুঝলেন স্যার? এবার চন্দ্রবাবু হাত আসবো পা আপনার খাট কাছে, খা। লালটু বাবু, লালটু হ্যাঁ বাবু বলুন স্যার, হ্যাঁ বলুন। আসবো আপনার কাছে। চন্দ্রবাবু, একটা কথা বলুন, যে লালটু বাবু যে অভিযোগটা করছে, আপনার কেন মনে হচ্ছে যে সব চাষিকে শোষণ করতে পারছে না, এবং না, কিছু এটা চাষিকে হচ্ছে কিছু হচ্ছে বা যেগুলো একদম মানে কম জমি যারা চাষ করে, মনে করেন হলো 200 বস্তা বা 400 বস্তা আলু করলো, বা তাদের হচ্ছে এটা দিয়ে জীবন জীবিকা চলে, তাদের ক্ষেত্রে এটাকে স্টক করা বা রিস্ক খেলাটা খুব চাপ হয়ে যায়। আর যারা হ্যাঁ স্যার। কমার্শিয়াল সমস্ত আলু চাষি আছে, অনেক চাষি আছে, এখন এখন আলুটা টোটালটাই কমার্শিয়াল, মানে এমনি ফার্মাররা যদি করে কমার্শিয়ালই করে, হুম হুম হয় করলো নালে নাই, এরকম লটারির মতো বলা চলে। হুম এটা চাষিরা জানে যে আলুতে রিস্ক আছে, এবং আলু যদি ভালো করে করি, বড় মাপের করি, তাহলে কিন্তু এটা গেন হতে পারে। কিন্তু আলু কম চাষ করে তারপরে ধরে রাখা, এই জিনিসটা চাষির পক্ষে সম্ভব না। এটা যারা তৃতীয় পক্ষ আছে, মিডিল ম্যান আছে, তারা এটা ইনকাম করে এই জায়গাটা। মিডিল ম্যানরাই বেশি ইনকাম করছে। মুজাহিদ হোসেন, আমি আপনার কাছে আসবো। আপনার কি মনে হয়, আপনি কি করেন? কে, আমি? না না, আমি মুজাহিদ বাবুর কাছে আসবো। আপনার মিউটটা, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কি করেন, আর আপনার কি মনে হচ্ছে এক এই যে এক- এক লালটু মিনিট। বাবু, চন্দন বাবু যে অভিযোগটা করছে? প্রথম কথা হচ্ছে, চাষিকে নিয়ে সবাই শোষণ করে, এটা একটা ঠিক, ভালোই বলেছে। হুম এবারে চাষিকে নিয়ে যদি বর্তমান কেউ কিছু ভেবে থাকে, একমাত্র হলো কৃষিবিদ বা কৃষক, কি নিয়ে যারা কাজ করে, হুম ওর পরে যদি কেউ থাকে সেটা হলো এফপিও এফপিসি। চাষিকে নিয়ে যদি কেউ ভেবে থাকে, সেটা হুম ফড়িয়া বলবো না, বড় ব্যবসায়ী বলবো না। আর চাষিদের যেটা ধারণা, কৃষিকাজ মানেই লোকসান, কৃষিকাজ মানে ফায়দার না। কিন্তু কৃষিকাজটাকে ব্যবসায়িক ভিত্তিক যদি করা যায়, অ্যাকচুয়ালি কৃষিকাজেও লাভ আছে। আপনার নেটওয়ার্কটা একটু সমস্যা করছে, সারদা এফপিসি, আমাদের সঙ্গে আছে সারদা এফপিসি। হ্যাঁ বলুন বলুন। আমি মোটামুটি 2012 সাল থেকে ফার্মাস ক্লাব থেকে প্রডিউসার অর্গানাইজেশন, এখন ফার্মাস কোম্পানি, বিভিন্ন হুম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। যেমন আমরা কুচবিহার কৃষি বিজ্ঞানের সঙ্গে যুক্ত, হুম বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করি। এই যে বলছেন চাষিদের শোষণ, কি করি হুম হলো, আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করি, সেখানে কিন্তু আমাদের একটা লোকসান আছে। আমরা সময় দিচ্ছি, বোর্ড অফ ডাইরেক্টররা এবারে কৃষকদের ট্রেনিং করছে, সেখানে কি আমার কোনো ফায়দা হচ্ছে?
কৃষককে সচেতনতা কোনো ফায়দা হচ্ছে? কোনো ফায়দা হচ্ছে না। আলটিমেটলি কৃষকের লাভ হচ্ছে, সেখানে আমার একটা লাভ আছে। আপনাদের আমরা যদি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ ক্যামেরাটা একটু অন করে নিন, ক্যামেরাটা একটু অন করে নিন। 1 মিনিট স্যার, এবারে এখানে আমার লাভটা হ্যাঁ আমি আমার ফায়দাটা দেখবো, আমি বা আমাদের ফায়দাটা কোথায় দেখবো? একটা কৃষককে সঠিক প্রযুক্তি বা বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করার পরে সেই চাষিটাকে যদি চাষির মতো বিজনেস মানে ব্যবসায়িক ভিত্তিক চাষাবাদ করে নিতে পারি, সেই চাষির থেকেও আমি ব্যবসা করতে পারবো। কেননা আমাদের যেহেতু এফপিসি আছে বা এফপিও আছে, আমাদের ব্যবসা করার একটা জায়গা আছে যেখানে আমাদের সিড লাইসেন্স আছে, তার কাছে আমি বীজ বিক্রি করতে পারছি এবং মার্কেট লিঙ্কেজটা আমরা করে দিতে পারছি। আমরা নিজেরাই চাষির উৎপাদিত ফসল মার্কেট লিঙ্কেজ করে দিই। যেমন আমার এফপিসিতে আমরা পাটের সিজনে পাট ক্রয় করি, ভুট্টার সিজনে ভুট্টা ক্রয় করি, এবং এখন যেটা আমাদের এখানে দিনাটা প্রত্যন্ত এলাকা, ধান বিশেষ করে এখানে ধান কিন্তু ভালো হয়, ধানটা আমরা ক্রয় করতেছি। এবং আমাদের নিজস্ব মানে কুচবিহার কৃষি বিপণন দপ্তর থেকে আমাদের পেডি প্রকিউরমেন্টের দায়িত্বটা দিয়েছি। সেখানে আমরা এত এলাকার কৃষকগুলো জানতো না যে সরকারি ভাবে কিভাবে ধান বিক্রয় করা হয়। চাষিকে নিয়ে এসে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি, তাদের ধান সরকারি বিক্রি করার সহায়তা করে দিচ্ছি। এই যে ব্যাপারটা, এখানে ব্যাপার প্রশ্নটা কিন্তু আসলো না চাষিকে শোষণ করার। চাষিকে কি করতেছি আমরা? অ্যালার্ট করছি চাষিকে। সেই জায়গাটা কিন্তু আমার বা আমি আসলো না, সেখানে কি আসলো? এফপিসি বা এফপিও। এফপিও আছে বলে চাষিদের এই সহযোগিতাটা করতে পারছি। তার সঙ্গে কি থাকছে? বিভিন্ন ডিপার্টমেন্ট, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকছে এখানে। উত্তরবঙ্গ কৃষি বিষয়ে আমাদেরকে হেল্প করছে, আমরা চাষি করতে পারছি। তার মাঝখান থেকে কিন্তু আমরা একটা ব্যবসা করে নিতেছি, যে এই ব্যবসাটা নিতে পারছে, চাষিরও ফায়দা, আমাদেরও ফায়দা। বিষ্ণুবাবু, বিষ্ণু বিশ্বাস আমাদের সঙ্গে এই কিছুক্ষণ আগে জয়েন করেছেন। বিষ্ণু বিশ্বাস, আপনার একটু মিউটটা আনমিউট করুন একটু। হ্যাঁ, আমাদের আলোচনাটা চলছিল একজন কৃষক লালটু বাবু, তিনি বলছেন যে কৃষকদেরকে সকলেই শোষণ করার চেষ্টা করছে এবং তার ভিন্ন মত তৈরি হয়েছে। একজন কৃষক, অন্য একজন কৃষক বলছেন না, এই তথ্যটা সত্য নয়। এবং আরো 2-3 জন কৃষক তারাও কিন্তু বলছে যে না, সম্পূর্ণভাবে এই তথ্যটা সত্য নয়। আপনার কি মনে হয়? হ্যাঁ, নমস্কার। নমস্কার। তো নমস্কার। আমি তো অনেকটা লেটে জয়েন করলাম। তো হ্যাঁ, হ্যাঁ, বিষয় হচ্ছে যে আমাদের আলোচনাটা মোটামুটি এইরকমই চলছিল। হ্যাঁ, মোটামুটি একটু ধারণা পেলাম আর কি। তো বিষয় হচ্ছে যে শোষণ করছে, এটা তো একদিক থেকে ঠিকই বলছে। শুধুমাত্র যে আলু ক্রয় বিক্রয় যে শোষিত হচ্ছে তা নয়, সেখানে ফার্টিলাইজার এরাও কিন্তু শোষণ করছে। কারণ হচ্ছে যে সঠিক ন্যায্য মূল্যে তারা সে পাচ্ছে না, এটা একটা বড় বিষয় আছেই। সেখানে বেশিরভাগ অর্থ সেখানে চলে যেতে হচ্ছে ওই ফার্টিলাইজারের পিছনে, পেস্টিসাইডের। কিন্তু বেশি তারা খরচ ফেলছে, তোলার পরে সে কিন্তু তারা সেরকম পাচ্ছে না। মানে সেখানে খরচ বেশি হয়ে গেছে জন্যই কিন্তু পরিমাণটা ঠিক মতো তারা পাচ্ছে। এটা আমার মনে হয়েছে। আর ওই চাষিরাই যে আলুতে শোষিত হচ্ছে এরকম না, আমাদের দিকে তো চাষি যে বাবু, হ্যাঁ বলুন। ভিন্ন চাষির ভিন্ন মত, কিন্তু ভিন্ন চাষি সার্বিকভাবে যে যার অ্যাঙ্গেল থেকে দেখে। আমি বলি আপনাকে স্যার, যে যার অ্যাঙ্গেল থেকে দেখছে। এই যে উনি বললেন না এফপিসি করে বা এফপিও করে আমাদের তা এফপিও তো আমরা সদস্য, আমরা তো 1000 টাকা করে চাঁদা দিচ্ছি তাকে, ফান্ড তৈরি হয়েছে, তাই না? আজকে কোনো ব্যক্তিগত এফপিও, আমি ডাইরেক্টর হলাম, আমি কোনো চাষিদের হিসাব দেবো না, আমি হাজার এফপিও বন্ধ হয়ে গেছে আমি বলতে পারি, আমার এরিয়াতেই আছে। যারা ওই করে মেরে মুড়ে নিয়ে গভর্নমেন্টের নাবার্ডের টাকাগুলো নিয়েছে, তাদের একটা ভালো ফান্ড যায়, সেই টাকাটা নিয়ে চুপচাপ কোনো চাষিকে হিসাব দেন, ওই মাঝে মধ্যে একটা করে মিটিং হয়, খাওয়া দাওয়া হলো, চলে এলাম, ব্যাস, তার কোনো হিসাবের কোনো ইয়ে রইলো না। এই জিনিসগুলো কিন্তু আমি বলছি যে জায়গায় হচ্ছে এফপিওগুলো ফেলিওর এর জন্য। সেটা তো অন্য একটা সাইড।
মানে আমি না যেটা সেটা বলতে অন চাইছি স্যার সাইড মানে সেটা হচ্ছে ওইটার সঙ্গে যে রিলেটেড ওর সঙ্গে তো রিলেটেড আপনি, তাই না? আপনি আপনি হ্যাঁ যে হ্যাঁ বললেন বলছি যে আপনি আমার যে কি কথা ফায়দা বললেন না আপনার এটা ফায়দা। পিটিপিটা এরকম চলে বুঝলেন, কোন হ্যাঁ এফপিসি চন্দন বাবু, চলবে চন্দন কোন বাবু, এফপিসি। হ্যাঁ 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 আমি একটা স্যার, কথা বলছি চন্দন শোনো বাবু, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বলছি আপনার চাষি ফার্মারটা ফার্মার মর্মই বুঝবে, আঙুল যা কাটে মারলে তারই ব্যথা হয়। হ্যালো, না হ্যাঁ আমি হ্যাঁ বলুন আপনাকে বলুন। বলি, আপনার অনেক বলছি কিছু আঙুল যা কথা কাটে হলো তারই ব্যথা হয়। যে আপনি হচ্ছে বুঝলেন স্যার, জন্ম আমি যেটা জন্ম বললাম দিল বিভিন্ন বা জন জন্ম বিভিন্ন দেওয়ার রকম পরে যুক্তি সবকিছু দেখালে, করে দিলেন, তারপরে ও কিন্তু সব আপনি লুটে করে বলুন খেয়ে আমার নিল, কথাটা কি সত্যি এক ঠিক এক বলুন করে আছে? স্যার? বলুন, একজন একজন করে বলুন। একজন একজন করে বলুন। না না এখানে স্যার আমি অল্প ঢুকবো আপনার 1 মিনিটের কথা জন্য স্যার। আপনার হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ, সজল বাবু, সজল বাবু বলুন, না সজল বাবু বলুন, আমি বলছি হ্যালো। সজল বাবু বলুন বলুন। হ্যাঁ স্যার, যেটা বিষয় হলো উনি যে কথাটা বললেন আর কি, যে আমাদের এফপিও বা এফপিসি বা এই সংগঠনগুলোর যে ব্যাপারটা, এখানে আমি বলবো কিছু কিছু কৃষকেরও ভুল। যেমন আমি আমার ছোট্ট ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি আর কি, আমাদের যখন ফার্টিলাইজার বা পেস্টিসাইড বা সিডের সব যে আছে, তো গভর্নমেন্ট নিশ্চয়ই দিয়েছে যে যেন মার্কেটে কৃষকরা যেন সবচেয়ে কম দামে ভালো বীজটা যেন পায় আর কি। তো রিসেন্ট এই ভুট্টোর ক্ষেত্রে যেটা আমরা দেখলাম আর কি, শুধু অনেকে যেমন একটা ব্র্যান্ড কোম্পানি যেমন পাইনিয়র পিছনে সবাই ছুটছে, যেখানে মার্কেটে মোটামুটি 900 টাকা কেজি, লাস্টের দিকে শুনলাম নাকি 1000 টাকার উপরে মানে কেজি বিক্রি করছে, এবং কৃষক ওইটার পিছনে ছুটছে আর কি। তো আমাদের কাছে যারা যারা এসছে আর কি, তা আমরা মোটামুটি ন্যূনতম 500 থেকে 600 টাকার মধ্যে বীজ ওই জাত একই 30-55 বা 33-55, ওদেরকে এটা সবসময় বোঝাই যে এই বীজটা নেন আপনি পাইনিয়র থেকে, একই একই আর কি, শুধু কোম্পানিটা আলাদা। তো ওরা তো এই জিনিসটা বুঝতেই চায় না আর কি। তো সেক্ষেত্রে তো কিছু কিছু কৃষকের নিজের ভুলের জন্যই আর কি আজকে ওরা এই কিছু কিছু জায়গায় আর কি প্রতারিত হচ্ছে আর কি, না না এটাই বলার স্যার, আর কি। হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো, বলুন, হ্যাঁ হ্যালো, বলুন বলুন। আমার একটা কথা বলার বলছি আছে। হ্যাঁ দেখুন বলুন বলুন যেসব বলুন। বীজগুলো আছে, মোজাহিদ যেসব হোসেন বীজগুলো বলুন আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, এখানে হ্যাঁ একটা বলুন, বিষয় কি জানো, মোজাহিদ বাবু বলুন। কারণ আমার 12 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু কাউকে অ্যাডভাইস দিচ্ছি না। হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ বারো বলুন বছরে বলুন। আমার এখানে অনেক কৃষক আসছে, অনেক কৃষক গেছে। হুম। আমি যাকে স্যালারি, আমি বলতে আমরা যাকে স্যালারি দেই 5 জন, এক সিও আছে, আরো অফিস স্টাফ যাদেরকে আমরা স্যালারি দেই, তারা কিন্তু তখন থেকে আছে। এই যে 1000 টাকা দিল, 1000 টাকা দেওয়ার পরে ওরা ভাবে কি জানো, আমরা কি পেলাম আর কি পেলাম না। 1000 টাকাতে কিছু পাওয়া চাওয়ার পাশাপাশি যদি কেউ এফপিসি তে জয়েন করে, তার ধারণা ভুল। না তাদের না ধারণা ভুল না, ওই ভুল ভুল ধারণা, ভুল ধারণা, অবশ্যই ভুল ধারণা। আমার হ্যাঁ, আমার আসবো সংগঠনটাকে মুজাহিদ, আমার এফিলিয়েটকে অমলেশ বাবু চালিয়ে আপনার নেওয়ার কাছে দায়িত্ব আসবো আমি। আমাদের। কারণ যে বোর্ড অফ শুনুন ডাইরেক্টর অমলেশ আছে বাবু, তিনিও তা, একজন সদস্য তিনিও তা। ঠিক 1000 টাকা তাই। দেওয়ার পরে পরবর্তী কি হচ্ছে আর কি হলো না, ওখানে আর কোনো খোঁজ খবর নিতে যায় না। না না, আপনার এবার এবার দাদা, এবার আপনার তো বোর্ড অফ ডাইরেক্টর হয়ে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে তো সঙ্গে সঙ্গে মিটিংটা কল করতে হবে, আমাকে ডাকতে হবে যে আসো আজকে মিটিং আছে এইগুলো। না না, আপনার যদি ছন্ন ছাড়া চাষি হয় তাহলে তো হবে না, তাই না? এমনটা না যে বারবার আপনাকে আপনাকে ওখানে জড়িত থাকতে হবে। আপনিও একটা ব্যবসার আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে আরেকজন যান। এফপি, অবশ্যই। আরেকটা এফপিসি শোনেন, আছে, আপনি শ্রদ্ধা 1000 টাকার এফপিসি। সদস্য হয়ে গেছেন, নিশ্চয়ই ওখানে শুনতে ব্যবসা বা পাচ্ছেন? কিছু করতে গেলে ওখানে লোকের প্রয়োজন আছে। আপনি ওখানে যুক্ত হয়ে যান। অবশ্যই আপনি আপনাকে স্যালারি, আপনি ওই যে বললেন স্যালারি দিই, স্যালারি তো গভর্নমেন্ট থেকে ইয়ে দেয়, আপনার না না, রয়েছে এটা তো, ভুল, এটা ভুল। তার জন্য আবার পয়সা না দেয় তো। না না, স্যালারি গভর্নমেন্ট থেকে দেয় না, হ্যাঁ, এটা ভুল ধারণা আপনার। এই না না, জায়গাটা আপনি এফপিসি আরে এফপিও শিবু আপনার রয় বর্মা ধারণাটা নিন। আমাদের সঙ্গে জয়েন করেছেন, শিবু রয় বর্মা। গভর্নমেন্ট থেকে দেয় না দাদা। আপনার আমি কাছে যে শিবু 1000 রয় টাকা বর্মার আমরা কাছে শেয়ার আসবো হোল্ডার আসবো বলেছি আসবো না, আমি আসবো। বলছিলাম যে তো নাবার্ডও তেমন একটা ফান্ডিং দেয় না, আমি নাবার্ডও ফান্ডিং ওগুলা দেয় না ওগুলা তেমন চা একটা, পানি খেতে তাদের চলে অনেকটা যায়, ওগুলো চা গ্যাপ পানি আছে, খেতে চলে যায়। আপনারা জানা। এক এক ব্যবসা করে করে আসবো, এক এক স্যালারি করে। দিতে হয়, আপনি লোন করে আনমিউট হ্যাঁ, করুন ব্যবসা করতে শিবু বাবু, হয়। আপনি আনমিউট আপনি করুন। যদি এফপিসির মেম্বার হয়ে থাকেন, এফপিসি তে যদি আপনি পরিবারের মতো ভালোবাসেন, দেখবেন আপনি তার সহযোগিতা হেল্প পাবেন। আপনি যদি অবশ্যই। পরিবারের মেম্বার আমার হয়ে কাছে এফপিসি 515 জন এই মুহূর্তে সহযোগিতা শেয়ার করেন না, হোল্ডার আছে। হ্যালো, হ্যাঁ জানি না হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে বলছেন, আপনি জানেন না। তাহলে হবে না। এফপিসি আপনি কে কাউকে এফপিসি যুক্ত ব্যক্তিগত, অনেক, আমরা এফপিসি যুক্ত আমরা অনেক চাইছি মুজাহিদ বাবু, চন্দন বাবু, অমলেশ বাবু, আমরা চাইছি যে সার্বিকভাবে আলোচনাটা হোক। না ব্যক্তি স্যার, আর এক কোনো মিনিট বলার প্রতিষ্ঠান আছে। বা ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নেই, কোনো না না না, নেই। আমরা একটা সার্বিক সমস্যার কথা বলছি এবং প্রত্যেকেই অবশ্যই, সার্বিকভাবে একটা সমস্যার অবশ্যই। কথা তুলে ধরছে, এবং তার সলিউশনটা আজকে আমরা এই কৃষক দিবসে আমরা কৃষকদের নিয়ে আলোচনা করছি, এবং তাদের হুম, হুম। কিভাবে তাদের বেটার কি ফল তারা পাবে সেই আলোচনাটাই এখানে চলছে, এবং সার্বিকভাবে একটা সলিউশন যেন আমরা পাই। আমাদের সঙ্গে শিবু রয় বর্মা, বলুন। হ্যাঁ হ্যাঁ, বড়দলা ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে আমি জয়েন বড় করেছি। ব্যাপার, হ্যাঁ, বলুন বলুন বলুন। আন্ডা।
ওই যে দাদা বললো যে কৃষক শোষিত হচ্ছে, এবার হ্যাঁ শোষিত হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমরা করতে পারছি না বা আমরা করি না। না না, আপনার কি করার ইন্টেনশনও কি রয়েছে নাকি? না, ইচ্ছা আছে নাকি? ঠিক তাই। করবেন কেন? আপনি তো আমার পরিবারের লোক, তাই না? বলুন বলুন বলুন। একদম। তো হ্যাঁ সেই ধারণাগুলো অনেকটা এর আগে যখন আমি ন্যাচারাল মনে করো তো আগে কোম্পানিতে ছিলাম না, ঠিক আছে, অ্যাজ এ কৃষক হিসেবে ছিলাম, তখন আমাদেরও ধারণা কিন্তু এটাই ছিল। আজকে ফার্টিলাইজার দোকান বা এফপিসি থেকে আমরা মানে সংঘবদ্ধ হয়ে মানে সব জায়গাগুলো এখন দেখতেছি অ্যাকচুয়ালি কৃষককে শোষণ করা আমাদের ক্ষমতা নেই। অবশ্যই এফপিসি করবে না, ঠিক তাই। হুম, ঠিক বলুন। আছে। স্যার আমি 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, বলুন 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 হ্যাঁ বলুন। স্যার, এখানে একটা বিষয় হলো কৃষককে কেউ কোনোদিনও শোষণ করে না, কৃষক নিজে নিজেই শোষিত হয়। আমি পয়েন্ট দিচ্ছি। কিভাবে কিভাবে পয়েন্ট নাম্বার কিভাবে? ওয়ান, আমি পয়েন্ট দিচ্ছি। পয়েন্ট নাম্বার ওয়ান, হুম মানে আমাদের কৃষকদের একটা ধারণা আছে যে এবার সবাই পাট করতেছে, আমাকেও পাট করতে হবে, সবাই বড় করতেছে, আমাকেও বড় করতে হবে। মানে চিরাচরিত প্রথার কৃষির বাইরে তাকে আসতে হবে যদি সে কৃষিতে লাভ করতে চায় এবং নিজে শোষিত হতে না চায়। কারণ আজকে যখন সবাই ধরেন একটা চাষ সবাই করবে, তো হুম। মার্কেটে অটোমেটিক সেটা ডিমান্ড কমে যাবে। এটা একটা এটা একটা বিষয়, গুড প্রোডাক্ট পয়েন্ট। বেশি আমি হলে প্রোডাকশন। এটা এটা একজন এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট লালটু বাবু, এবং আমাদের এখানে যতজন কৃষক, অমলেশ বাবু এবং চন্দন বাবু, বিষ্ণু বাবু, আমি সবার কাছে এই প্রশ্নটা রাখবো, আহ, ব- যে আহ, কৃষক শোষিত হচ্ছে তার কারণ কি কৃষকই? কারণ একজন যখন পাট চাষ করছেন তখন সকলেই পাট চাষ করছে, এবং একজন যখন ধান চাষ করছে তারা সকলেই ধান চাষ করছে। এটা কি একটা কারণ হতে পারে? লালটু বাবু, দেখুন, বিষ্ণু দেখুন বাবু, স্যার, দেখুন স্যার, অমলেশ স্যার বাবু, চন্দন বাবু, আমি সবার কাছে এই হ্যাঁ স্যার, প্রশ্নটা রাখবো যে হ্যাঁ স্যার, বলছি, হ্যাঁ আপনাদের স্যার, কি মনে হয়? হ্যালো, দেখুন হ্যাঁ হ্যালো স্যার, বলুন স্যার, বলুন। হ্যালো, লালটু বাবু বলছি, বলুন, লালটু বাবু বলুন, তাড়াতাড়ি বলছি, করে বলুন। আচ্ছা লালটু বাবু, বিষ্ণু বাবু বলুন। হ্যালো। এই বোকা থেকে ঠকানোর জন্য কিন্তু কথাটা বুঝুন ভালো করে। হ্যাঁ স্যার, আমি তা মাঝখানে আমার তো কথাটা আপনারা একটু গুরুত্ব দিন। ডিসকানেক্ট হয়ে গেল আর কি, নেটওয়ার্কটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সমস্যা স্যার, আমি লালটু বাবু, লালটু বাবু প্রথম থেকে একটু হ্যাঁ বলুন। বলুন। একটু একটু সমস্যা হচ্ছিল, টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছিল, যে হুম, এটা কি কারণ হতে পারে? বলুন। আবু কারণ তো বাবু অত বুঝি। যে অভিযোগটা করলো যে কৃষক শোষিত হচ্ছে, তার কারণ কৃষক, উম, কৃষকই। কারণ একজন যখন পাট চাষ করছে সকলেই পাট চাষ করছে, এবং ধান চাষ করছে তারা সকলেই ধান চাষ করছে, আলু চাষ করলে একসঙ্গে সবাই আলু চাষ করছে, এবং এর ফলে কি হচ্ছে, মার্কেটের দামটা কমে যাচ্ছে। তা তো তার বলছি। তার জন্য কিন্তু কৃষকই দায়ী। এইটা কৃষকের, কতটা সত্য? দেখুন, হ্যালো স্যার, হুম আমি, বলুন। শীতের হ্যালো সময়, স্যার, শীতের সময় শীতের ফসলই হয়। এক সেকেন্ড আহ, বিষ্ণুবাবু, আসবো আপনার কাছে, আমি লাড্ডু বাবুর কথা শুনবো তারপরে আসবো আপনার কাছে। মাঠে যখন যে মরশুম আসবে, যে সিজন আসবে, যেটা যার সুবিধা হবে সেইটাই চাষ করবে। এখন ধরলেন, এখন ধান উঠে গেল, ধানের পর সর্ষে, আলু, হুম চাল, গম, মানে যে যা এবার কলাই যে যা লাগায় তাই সে মানে লাগাবে, বুঝলেন স্যার। হুম। এই সময় তার অন্য কিছু পাট বা অন্য কিছু হবে না স্যার। যার ফলে যখন যা মরশুম আছে তখন একদম সেই একদমই মরশুমে একদমই চাষিরা একদমই উনি সেই সেই একদম। সেই চাষে কিন্তু যুক্ত হয়। যার ফলে চাষিরা বলছেন দাম পাচ্ছে না, হ্যাঁ, কিন্তু দাম তো এই ব্যবসায়ীরা মানে আগে থেকেই সবকিছু ইয়ে করে দিচ্ছে মানে। বিষ্ণুবাবু আমি আমি বিষ্ণুবাবু বলি একটু আপনাকে, হুম, আমার এরিয়া হচ্ছে ফ্ল্যাট ইরিগেশন, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি আমি বলি, আপনি আপনি ঠিক অমলেশ বাবু, বলেছেন। আসবো আপনার কাছে। অমলেশ বাবু, আমি বিষ্ণুবাবুর কাছ থেকে হ্যাঁ, একবার বলুন। চট করে শুনে নেবো। বিষ্ণুবাবু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বিষ্ণুবাবু বলছি বলুন। যে আহ, আমি তো বলতে বলতে ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বলুন বলুন। অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বললেন, সেটা হচ্ছে হুম ওই একজন বললেন যে চাষি শোষিত হওয়ার পিছনে চাষটাই, হুম এটাও হুম হুম যেমন হুম মানে একদম 100% যে সত্য তা না, কিন্তু আবার সত্যতা আছে। হুম হুম যেমন হচ্ছে আহ চাষি মানে হুম পাশের জমিতে কি দিচ্ছে, কি চাষ মানে পেস্টিসাইড দিচ্ছে বা কি সার দিচ্ছে,
সেখানে নিজের জমির প্রকৃতি না যাচাই করেই সে সেটাকে ফলো করে দিচ্ছে, নিজে সেটাকে না বুঝে করছে। তাহলে এখানে অর্থ অনেকটাই চলে যাচ্ছে। কিন্তু আবার কি হচ্ছে যে পোকার সিমটম দেখেই ফার্টিলাইজারের দোকানে গিয়ে ওকে বুঝাতে পারুক না পারুক একটা বললো পেস্টিসাইড ফার্টিলাইজার থেকে ওষুধ দিয়ে দিল, এটাতে কাজ হলো না, আবার গেল আবার আনলো। এই যে তার মানেটা কি, সে ওই বিষয়টাতে অতটা শিক্ষিত। এই সংখ্যাটা যেমন চাষিদের মধ্যে ব্যাপক একটা সংখ্যা কিন্তু আছে, সেই জন্য তার পয়সাটা কিন্তু জলেই যাচ্ছে একরকম। মানে এটা একটা কারণ। আর ফার্টিলাইজারের কথা বলছিলাম, সেটা জানি না যে এটা কি হয়ে আসছে, সেটা আমরা বলতে পারবো না যে ফার্টিলাইজারের, সেটা তো সব উপরে যারা আছে তারাই বলতে পারবে। ফার্টিলাইজারে তো শোষণ হচ্ছে। হ্যাঁ বলুন অমলেশ বাবু, দুটো অভিযোগ। একজন অভিযোগ করছেন যে চাষি শোষিত হওয়ার পেছনে চাষি দায়ী, কারণ সকলেই যখন একসঙ্গে একই ফসল চাষ করছে অটোমেটিক তখন মার্কেটে ওই জিনিসটার দাম কমে যাচ্ছে। এবং লালটু বাবু আরেকজন কৃষক বলছেন যে কৃষকের অভিযোগ যে আমি আমার জমিতে কখন কোন ফসলটা চাষ করব, আমার জমির প্রকৃতি হিসেবে আমি সেই ফসলটা চাষ করব। কারণ বর্ষার সময় পাট চাষ না করলে আমি যদি অন্য ফসল চাষ করি সেটা নষ্ট হয়ে যাবে, তার অভিযোগ, তার কথা সেটা। কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে? দুজনই সমান, দুজনই 100% ঠিক বলছে। আমি এবার বলি আপনাকে, আমি আমার এরিয়া ফ্ল্যাট এরিয়া, আমি জানি ওইখানকার পরিস্থিতি কিরকম হয়। কেননা আমরা আমাদের আমাদের এরিয়া হচ্ছে ফ্ল্যাট ইরিগেশন এরিয়া। হ্যাঁ, আমরা ডিবিসির থেকে জল পাই। আপনি এবার লালটু এনারা যে বললেন যে আমি এবার আলু চাষ করছি, যদি আমি নাবলা জমিতে যেগুলো জল মাঠ, সেখানে যদি আমি আলু চাষ করতে যাই আমি লস খাবো, ডুবে যাবে তো। ক্যানেলে জল ছাড়লেই ডুববে, আর বৃষ্টি একদম বেশি একদম থাকলে ওই জায়গায় ডুবে যাবে। একদম। আমি একটু উঁচু জায়গাগুলো, যেগুলো আলু জমি, যেটা আমাদের আউশ শালি এগুলো বলা হয়, আমাদের শালি সোনা এইভাবে বিবেচিত হয়, জমি শ্রেণী বিভাগ হয়। আমি নিশ্চয়ই আলু বসাবো জলায় নয় গিয়ে, তাহলে আমার ওখানে হবে যাবে। বোরো চাষটা আমি জলায় করব, বৃষ্টি হলে যেন জলটা ওইখানে যাবে, ওইখানে গিয়ে ট্যাগ হলে আমি জলটা পাবো। ঠিক আছে, এরকম ভাবে আমরা শ্রেণী বিন্যাস করি। আউশ জমিতে আমি পোকরাজ লাগাই, আউশ জমিতে আমি কখনো গিয়ে করতে পারবো না। কেননা আউশ জমি হাজার বৃষ্টি হলে, এই যে বৃষ্টি বৃষ্টি বলে হচ্ছে, আমার একটা জমি আমি ছেচ্ছি না, আমার বর্ধমান মেমারি এরিয়ায় ডুবে যাবে, বৃষ্টি হবে বলে আমরা ওইটা দাঁড়িয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, কারণ ওটার মধ্যে আমার পোকরাজ রয়েছে। বুঝলেন, ওই জমিটা বৃষ্টি হলেও কিছু এসে যাবে না, কিন্তু তলার যে জমিগুলো, তার তলায় 2 ফুট যেগুলো তলায় পরপর পরপর এর ভাবে আসে, বুঝলেন তো। তার চাষিরা যখন চাষ করবে মাঠ হারি হয়। আপনি ওই আরেক ভদ্রলোক বললেন, আমি করলাম কি, চারিদিকে আলু চাষ হচ্ছে, আমি মাঝখানে গম দিলাম। ওনার উত্তরটা আমি দিচ্ছি, আমি মাঝখানে গম দিলাম। গম দেওয়ার পরে কি হবে, আলুটা যখনই উঠে যাবে আমাদের এরিয়া সব অত্যাচার আরম্ভ হয়ে যাবে, সে গমটা পড়ে থাকবে, গমটা সেই ইয়েতে হবে না। বুঝলেন, এইভাবে হয় আর কি। হ্যাঁ, আর সিরাজুল ইসলাম আরেক ভদ্রলোক বললেন না যে ওষুধ, অবশ্যই ওর জন্যই তো কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওর জন্যই তো এফপিসি, এগুলো বোঝানো, তাই না? আমাকে সিরাজুল বাবু শিক্ষায় শিক্ষিত হবে। সিরাজুল বাবু আনমিউট করুন। হ্যাঁ বলুন স্যার। সিরাজুল বাবু, আচ্ছা বলুন। অভিযোগ উঠছে যে কৃষক যে শোষিত হচ্ছে তার পেছনে কৃষকই দায়ী। কারণ একই সঙ্গে সবাই, সব কৃষক যদি ধান চাষ করে বা পাট চাষ করে বা আলু চাষ করে, তাহলে অটোমেটিক মার্কেটে সেই জিনিসটার দাম কমে যাচ্ছে। এবং কৃষকের অভিযোগ যে আমরা ধানের সময় যদি ধান চাষ না করে অন্য কোনো ফসল চাষ করি বা বর্ষায় যদি অন্য কোনো ফসল চাষ করি, তাহলে অটোমেটিকই আমরা লসে চলে যাব। আপনার কি মনে হয়? আচ্ছা, এটা আমি একমত না, এটার সঙ্গে আমি সহমত না। কোনটির সঙ্গে সহমত না? কাজ করি, আমি চাই কৃষকের যেন লাভ হয়, সেই জন্য আমরা আপাতত যেটা ওই পেটিতে মান্ডির যেটা কাজ চলছে সোসাইটি হিসেবে, আমরা এই কাজটা করি এখন।
মানে হুম কৃষকের লাভের জন্য কাজটা করছি আর কি। হুম হুম গতবার করছি, মানে এবার যে 3বার হচ্ছে আর কি। হুম আমরা এই বিষয়টা নিয়ে কাজ করি মূলত এখন। হুম হ্যালো, এখানে একটু আমারও বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। বিষয়টা হচ্ছে এই যে মান্ডির কথাটা যখন উঠলোই, হুম 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 আর কৃষককে ধরে ধরে নিয়ে এসে, শুধু শেয়ার হোল্ডার না, এলাকার কৃষককে ধরে ধরে এনে এসে মান্ডির রেজিস্ট্রেশন গুলো করে দিচ্ছি। হুম দেখা গেল ওই কৃষকের 10 কাঠা জমি আছে, অথচ 5 বিঘা জমি মানুষের লিজ নিয়ে করছে। হুম বলে আমার জমি আমি মান্ডির কাট করে কি করব। আবার হুম যদিও করছে, ওনার নিজের ধানটা অল্প দামে ফড়িয়ার কাছে বিক্রি করছে, মান্ডির হুম কাঠটা কোনো ফড়িয়াকে দিয়ে দিল, ভাই আমাকে 500 টাকা 1000 টাকা দিয়ে দিস, তুমি ধান দাও। হুম তাহলে এই হুম। কৃষকের লোকসানটা কৃষকে নিজে আনলো, না ফড়িয়ে আনলো, বা অন্য কোনো দালাল নিয়ে আসলো? আপনি বলেন তো। আনলো স্যার দালাল, আসলে কে নিয়ে আসলো? স্যার, আনলো দালাল, একদম সত্যি কথা বলেছেন, একদম সত্যি কথা বলেছেন। মেমারি মেমারিতে কৃষকের ওরকম লোকসানটা ধরা হয়েছে। কৃষকরা নিজেরাই নিয়ে আসলো, নিজের ধানটা ফড়িয়ার কাছে এই আগে বিষয়ের বিক্রি সঙ্গে করলো। আমি একমত। এক মন আমি এক যেখানে মন হলেও করছি, বিক্রি করা যায় মান্ডিতে, 1 মন হলেও বিক্রি করা যায়। সেটা কি করে কাঠটা দিয়ে দেয় নান্টুবাবু, কোনো ফড়িয়াকে? কৃষ্ণবাবু, সজল বাবু, এন সাহা। 120। হ্যালো হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ এই বলুন। বিষয়টা আমি একটু করছি। আমি হুম আমার যেখানে, আমি মোটামুটি ধরেন 1000 কার্ড করে দিয়েছি, মানে মান্ডি কার্ড যেটা বলে, কৃষককে ধরে ধরে হুম একদম, বাহ, এমনকি বাড়ি বাহ। বাড়ি গিয়ে করে দিয়েছি, মানে কৃষকরা যাতে লাভবান হয়, সরকারি ন্যায্য মূল্যে যেন ধানটা বিক্রি করতে পারে, এই জন্য করে দিয়েছি। ওই মোজাহিদ বাবু যেটা বললো, আমি ওনার সঙ্গে হুম একমত। নিজের ধানটা তো একদম ঠিক। বিক্রি করছে না, উনি কার্ডটা বিক্রি করে দিচ্ছেন কোনো ফরে আগে। অতএব কৃষকরা নিজেদের পায়ে নিজেরাই মানে বিপদ ডেকে আনছেন। যদি মান্ডিতে বিক্রি করতো, কিষাণ মান্ডিতে বিক্রি করতো, তাহলে ধানের রেটটা অনেক বেশি পেত। নান্টুবাবু এখন বাজার মূল্য বলুন। কত? 800 টাকা মন নিচ্ছে, মানে 2000 টাকা কুইন্টাল নিচ্ছে সর্বোচ্চ। আর এখানে দিলে কিন্তু অনেকটা বেশি পেত, মানে যেটা নান্টুবাবু, ওই কি বলে, ধলতা বলে, বা যেটা কি বলে, যেটা কেটে নেয় আর কি, যেন মানে বালে ময়েশ্চার 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 ময়চার না, মানে কি যেন বলে ওটা, ঘাস মানে ঘাস। ধলতা যেটা কেটে নেয়, ভাতটা যেটা কেটে নেয়, ওটা হুম বাদ দিলেও কিন্তু অনেকটা বেশি পড়ে যায় আপনার। 870 টাকা 80 টাকা কিন্তু পড়ে যায় যদি বিক্রি করতো। কিন্তু সেটা কিন্তু কৃষকগণ করছে না, খুবই কম সংখ্যাটা। কিন্তু নান্টুবাবু হ্যালো বলুন, নান্টুবাবু। হ্যালো বলছি, হুম দেখুন এখন যে কিষাণ মান্ডিতে ধান দিচ্ছে তো, হুম আপনি নাই বলছেন যে আমি চাষিকে 100 ফার্মারকে আমি কার্ড দিয়ে দিচ্ছি, কিন্তু দেখুন আমাদের হুম এখানে হুম সমস্ত চাষি কিন্তু পায় না, সব সুযোগ সুবিধা পায় না। এখন দেখা যায় যে বেশিরভাগই ব্যবসায়ীরা বিভিন্ন চাষিদের ইয়েতে ওরাই দেখছি আগে জমা দিয়ে দিচ্ছে। ঠিক তাই, না, ওই তাই তো কৃষকরাই করছে। দিচ্ছে, আপনি যেটা বলছেন না, আপনি ওই বলুন, আপনি কৃষকরাই বলুন, নাম আপনি ধরে বলুন কোনো কে পরে কজন প্যাকেট এমনি দিচ্ছে সুযোগ এটা। সুবিধা পায় দিচ্ছে? এরা মানুষ কত করে আছে এখন এই আমাদের এই পশ্চিমবাংলায় বলুন? খুব কমের ভাগ দাদা। সব নিজে নিজে চিন্তা করে, বুঝলেন? চাষির কথা খুব কম লোকে চিন্তা করে। না, চাষিরাও আমার অসৎ আছে আমার কিন্তু কথাটা দাদা, শেষ হয়নি। চাষিরাও আপু অসৎ আছে। বলুন। হুম। আমার কথাটা কিন্তু শেষ হয়নি তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আপনার তো আমি যেটা বলতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। নাম্বার ওয়ান, একটা চাষের একটা বড় ফ্যাক্টর। এখন জানি হুম না দক্ষিণবঙ্গের জমির পরিস্থিতি কি, এবারে ভৌগোলিক অবস্থানের একটা বিষয় থাকে। হুম তো হুম আমাদের কথা বলে, আমরা যে জায়গাটায় বাস করি, কোচবিহার জেলা এবং দিনহাটা এরিয়া, তো দিনহাটার মাটি সোনার মাটি, একটা কথায় বলে আমাদের মাটিতে যাহা ফলাবেন তাহাই ফলে। হুম তো আমি আমার ভৌগোলিক অবস্থান থেকে চাষের কথাটা বলছিলাম। তো আর একটা বিষয় যেটা, সেটা হলো যে আমাদের চাষিরা, শুধু কিছু চাষি আছে শুধু চাষের উপর নির্ভর। চাষ বলতে জমি তো জমি, তো আমি এর বাইরে কিছু করবো না, এটা একটা চাষির ভুল ধারণা। সেই ক্ষেত্রে আমি বলবো যে একজন চাষির যদি 5 বিঘা জমি থাকে, সে তার ভৌগোলিক অবস্থান অনুযায়ী তাকে গরু পালন করতে হবে, ভৌগোলিক অবস্থান অনুযায়ী তাকে মোষ পালন করতে হবে, হাঁস মুরগি পালন করতে হবে, আপনার ছাগল পালন করতে হবে। মানে একজন চাষি থাকবে এটিএম সিস্টেম। কারণ ওর যেন আজকে ধান বা মার্কেটে ধরেন 800 টাকা, আমি জানি কদিন গেলে আমি 900 টাকা বিক্রি করতে পারবো। ওকে এটিএম সিস্টেম চাষবাস করতে হবে, যে এই মুহূর্তে আমি ধান না বিক্রি করে আমি যেন দুটো ছাগল বিক্রি করে আমার জরুরত মানে সারতে পারি। তো একজন চাষি যদি এইভাবে ভাবে যে আমার যখন পয়সার প্রয়োজন হবে আমি সংসার থেকে, তখন এইভাবে আমি পয়সা বের করব, যদি এটিএম সিস্টেমে চাষি চাষ করে, তাহলে সেই চাষিটা লস
খাওয়ার কথা না। এবং আমরা কৃষক, কৃষক মানে কি, আমি কিন্তু আবার বারবার বলছি, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বলছি, আমরা কৃষক। আমরা যখন বাজারে যাব, আমরা বাজার থেকে পয়সা নিয়ে আসবো। আমরা কেন সবজি খরচ, পয়সা যেটা আমাদের দেখা গেল যে আমাদের মাটিতে এটা হয় না, সেটা আলাদা বিষয়, সেটা আমাদেরকে বাধ্যতামূলক কিনতে হবে। কিন্তু যেটা আমার মাটিতে হয় সেটা কেন আমি বাজার থেকে কিনবো? তো আমি বাজার থেকে পয়সা নিয়ে আসবো, আমি বাজারে সেটার পয়সা কেন দেব? তো আজকে ধরেন লেবুর কথা যদি আমরা ধরি, লেবু প্রত্যেকেই বাড়িতে খাই। তো কজন চাষির বাড়িতে লেবু গাছ আছে? আমরা বাজার থেকে লেবু কিনে খাই। এরকম আরো অনেক জিনিস আছে। তো আমরা বাজারে যাব লেবু বিক্রি করতে, শহরের বাবুরা আমাদের থেকে কিনবে, কিন্তু আমরা কেন শহর থেকে বাজার থেকে কিনবো? তো এইভাবে যদি আমরা ভাবি যে হাঁস মুরগি, গরু মোষ ছাগল, তো সবকিছুকে নিয়ে যদি আমরা কৃষিকাজটাকে ভাবি, এবং চিরাচরিত প্রথার থেকে বেরিয়ে এসে বর্তমান ধরেন কৃষি দপ্তর, রাজ্য সরকার কৃষি দপ্তর, কেন্দ্র সরকার কৃষি বিভাগ, আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা বিসিকেবি যেভাবে কৃষকের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তো তারপরেও যদি চাষিরা মানে নিজের লাভটাকে খুঁজে বের করতে না পারে, এর জন্য দায়ী কে বলেন? ইন্টারগ্রেটিভ ফার্মিং একদম একদমই। আমাদের এই একদম। আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা করলাম আজকে হ্যাঁ, এই কৃষক দিবসে। আপনারা সবাই হয়তো একমত হবেন যে আমাদের আলোচনাটা সত্যি খুব একটা দারুণ আলোচনা ছিল, যে অবশ্যই কিভাবে অবশ্যই কৃষকের সমস্যা ইন্টারগ্রেটিভ। এবং তার একটা সার্বিক একটা সমাধানের পথ আমরা হয়তো খুব খুঁজতে পারলাম। আমরা পরবর্তীকালে এইরকম আরো আলোচনা আমরা করব, সেখানে আমি কিন্তু আমাদের এখন সঙ্গে মাঠে আছি, বুঝলেন স্যার, আমি এখন মাঠে হ্যাঁ আছি, একদম শুরু করতেছি। বাহ একদম বাহ। একদম, দেখুন আমরা পৌঁছে যাই, আমরা কৃষি জাগরণ মানে গ্রাউন্ডে যেটা হইলো, পৌঁছে কারণ যাই। আমি কিন্তু কৃষক, আমার কৃষকের আসল পরিচয়, আমি কৃষক। হুম। একদম একদমই একদমই। আজকে এখন আমাদের মাঠে সঙ্গে আছি। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামী দিনেও আমরা এরকম আলোচনা করব। সজল বাবু, শিববাবু, হ্যাঁ, হ্যাঁ বলেন স্যার। স্যার। আজকে আলোচনাটা বা, সত্যি একটা অসাধারণ একটা আলোচনা ছিল। এইদিকে সুব্রত বাবু ছিলেন, সুব্রত বাবু, অমলেশ বাবু, লাল্টু বাবু, সকলেই খুব খুব দারুণ স্যার দারুণ একটা কথা, তারা স্যার কথা। একটা কথা বলতো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি এই আজকে তো মোটামুটি পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে এসেছেন, তা হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ এসেছে হ্যাঁ, এরকম কি স্যার এই মানে এই সাইটে আপনাদের গ্রুপে এরকম কি করতে পারে, ধরেন উত্তরবঙ্গে কোনো কিছু প্রোডাক্ট হচ্ছে, তার প্রোডাক্টটাকে ছবি দিয়ে হয়তো কৃষি জাগরণে বা এরকম কোনো গ্রুপ এর করা যেতে পরে পারে, যে আমরা তাহলে আমরা প্রোডাক্টটা রেটটা জানতে পারি। এমনও আছে স্যার, আমার ধরেন কোনো কিছু সবজি দরকার, আমি আগরতলাতে পাঠাবো বা হুম হুম গুয়াহাটিতে পাঠাবো বা ওই নর্থ হুম ইস্টে কোনো জায়গায় আমার বায়ার আছে, হুম তাহলে হুম আমি হুম এইখান থেকে আমি কেন কিনবো? আমি উত্তর চব্বিশ পরগনা বা নদিয়া থেকে কেন কিনবো? আমি তাহলে আমি যদি কুচবিহার থেকে আমি ওইটা আমার যদি দামের মধ্যে পুষিয়ে যায় তার সাথে বার্গেনিং করে, তাহলে আমি হুম। কুচবিহারের গেট পৌঁছে গেলাম, গিয়ে তার থেকে কিনলাম, আমারও কস্টিংটা কমে গেল, আর ওইদিকে তাহলে তাদেরও কিছু মানে একদমই। বেঁচে গেল। এখানে আলোচনার মাধ্যমে আমরা দেখুন, লালটু বাবু এখানে কৃষি কাজের সঙ্গে যুক্ত, আপনি ব্যবসার সঙ্গে যুক্ত, সজল বাবু এফপিও এর সঙ্গে যুক্ত, আবু বাবু ফার্টিলাইজারের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের সেক্টরের মানুষ আজ আমরা একসাথে আলোচনা করলাম যে কিভাবে কৃষি কাজটাকে, কৃষি ক্ষেত্রটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আপনার দিক থেকে আপনি হয়তো একজন কৃষক পেলেন, আপনি একজন এফপিও পেলেন, নিজেদের মধ্যে একটা আলোচনা হলো এবং জানাশোনা হলো, এবং পরবর্তীকালে আপনারা ব্যবসার কাজেও এগুলোকে কাজে লাগাতে পারবেন আশা করি। এবং এইরকম আলোচনা অবশ্যই। আমরা পরবর্তীকালে করব, যেখানে আহ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী, চাষি, এবং বিভিন্ন ধরুন ব্যবসার কাজে যুক্ত, সারের কাজে যুক্ত, বা এফপিওর কাজে, এফপিসি, বিভিন্ন কাজে যারা যুক্ত, তাদের নিয়ে আমরা আলোচনা বিভিন্ন সময় করব। আজকে কৃষক দিবসে আপনারা যারা যারা এখানে আমাদের কৃষি জাগরণের এই প্ল্যাটফর্মে যারা যারা উপস্থিত ছিলেন, এবং যারা যারা উপস্থিত হতে পারেননি, সকল কৃষককে কৃষক কৃষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আপনারা আরো ভালো করে কাজ করুন। এবং কৃষি জাগরণ কিন্তু সবসময় চায় যে কৃষকদের সমস্যার কথা
কৃষকের মুখ থেকেই যেন আমরা শুনতে পাই। যদি কৃষকের সমস্যার কথা আমরা যদি কোনো আহ, অন্য থার্ড পার্সনের মুখ থেকে যখন শুনি, সেই সমস্যাটা কিন্তু পুরো সমস্যা আমার মনে হয় না সম্পূর্ণটা উঠে আসে। যতটা লালটু বাবুর মুখ থেকে বা বিষ্ণুবাবুর মুখ থেকে বা বা অমলেশ বাবুর মুখ থেকে উঠে আসলো, ততটা হয়তো অন্য থার্ড পার্সনের মুখ থেকে হয়তো ততটা আমরা শুনতে পারতাম না আজকে, যতটা স্যার আমরা লাস্ট লালটু একটা বাবুর মুখ কথা, থেকে স্যার স্যার লাস্ট শুনতে একটা কথা পারবো। বলবো স্যার। হ্যাঁ, বলছি বলুন স্যার, বলুন। বলছি স্যার, একটু আজকে তো অনেক এফপিসি এফপিও এসেছেন এবং তাদেরকে এরকম পরবর্তীকালে মিটিং এ দেখা গেল আজকে হয়তো 15 জন 17 জন অ্যাটেন্ড করেছে। এবার কেউ বলছে যে আমার আন্ডারে 500 জন আছে, কেউ বললেন আমার আন্ডারে 300 জন আছে। তা নিশ্চয়ই 300 জনের মধ্যে 200 জন হলো তো স্মার্টফোন ব্যবহার করে। তাহলে এই যে দেখুন, ডাইরেক্টর আমি জানতে অনেক পারছে, এফপিওর ডাইরেক্টর সঙ্গে যদি ওই রকম, হ্যাঁ, তো ওরকম চাষিদের ওই আপনাদের যে লিঙ্কটা ওটা যদি চাষিদেরও দেওয়া হয়, হ্যাঁ, তাহলে চাষিরা তো এই যে বিভিন্ন রকম সমস্যা, তাহলে তো সবাইকে আমরা যা জানতে পারি, মানে তারাও তো জানতে পারে। আমি মানলাম ডাইরেক্টর জানলো, কিন্তু চাষি যদি নিজে মুখে শুনলো, চাষির নিজের স্যাটিসফ্যাকশনটা আরো বাড়লো। না, এই সজল বাবু এর কৃষি উত্তর দিতে জাগরণের পারবে, সজল বাবু। কৃষি জাগরণে আমাদের অ্যাপ আছে তো, আপনারা হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন তো। আমরা আমরা সজল কিন্তু বাবু এর উত্তরটা দিতে পারবে, সজল বাবু। ওইটাই কি আমাদের এরকম স্যার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক আছে, যেখানে জেলার, আমাদের ব্লকের এবং সব আধিকারিকরা সহ আর কি, আমাদের এরকম অনেক গ্রুপ আছে। সেখানে আমাদের নিজস্ব যেমন গ্রুপ, সেখানে 450 জন মানে শেয়ার মেম্বারের গ্রুপ আছে আর কি। বাহ তো বাহ। আমরা অনর্গল সবসময় হ্যালো আমরা ওখানে সবকিছু শেয়ার করি আর কি। হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার, সেটাই তো ভালো, তাই না? স্যার, স্যার একটু ঠিক বলার আছে ঠিক আমার। তাই। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন বলুন হ্যালো বলুন বলুন। বলছি আমরা যে সমস্ত ফার্মার বললাম আছি, যে হ্যালো, হ্যাঁ, বলছি যে বলুন সমস্ত বলুন বলুন। ফার্মার আছি, ফার্মারদের মর্ম আমাদের মর্মতে একমাত্র কিছু কিছু মানুষের দৃষ্টি দিয়েছে। যেমন ধরেন আমাদের বিশ্বভারতী কেবিক থেকে, হ্যাঁ, আমাদের সুব্রত দা, জয়শঙ্কর দা আমাদের চাষিদের নিয়ে খুব চিন্তা ভাবনা করছে এবং আমাদেরকে নিয়ে একটা খুবই মানে আমাদের যে মানে প্রোডাক্ট এইসব নিয়ে খুবই ওরা চিন্তা ভাবনা করছে, বুঝলেন স্যার। না, চাষের কিভাবে সুব্রত উন্নতি বাবুকে করা আমি যায়। আমি হ্যালো, অনেক দিনের সঙ্গে সম্পর্ক, এবং বিভিন্ন হ্যাঁ, শুধু সুব্রত চাষের বাবু কিভাবে নয়, উন্নতি করা যায় বিভিন্ন এটা নিয়ে আমাদের কেভিকের উনি খুবই মানে চেষ্টা করছেন। আমাদেরও বিভিন্ন খুবই ভালো কেভিকের লাগছে। আমি বলি যারা আপনাকে, প্রধান, তাদের সঙ্গে হ্যাঁ, আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি জানি তাদের সঙ্গে তারা খুব কিভাবে চিন্তা ভাবনা করছে। কৃষকদের পাশে দাঁড়ায়, আমি সেটা খুব না ভালো স্যার, করে দাঁড়িয়েছে জানি। আমাদের সামনে, দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়ে, এবং আমাদের কিভাবে মানে আমাদেরকে আরো এগিয়ে দেওয়া যায় এবং কিভাবে লাভ করতে পারবো, কোন মাল কিভাবে নিজে তৈরি করে নিজে বিচন তৈরি করতে পারবো, এইসব নিয়ে ওরা কিন্তু খুবই চিন্তা ভাবনা করছে এবং বিভিন্ন ভাবে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত এবং আমাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। আমাদেরও বিভিন্ন মানে আমরা চাষি আছি যা কেবিকের সঙ্গে যুক্ত হয়েছি এবং বিভিন্ন রকম বিভিন্ন সময় প্রোডাক্ট কিন্তু অনেক কিছু আমাদেরকে বিনা পয়সায় দেয় এবং সেটাকেও আমরা চিন্তা ভাবনা করি যাতে উন্নতি করতে পারি। একদমই, অবশ্যই আমরাও চাই যে কৃষকরা কিভাবে উন্নতি করতে স্যার, পারে। দেখুন, মানে আজকে বাস্তব আমাদের কৃষকরা, আজকে আমি বলি, একটু হ্যাঁ আমি বলি বলুন, স্যার, হ্যাঁ বলুন। এর জন্য প্রত্যেকটা জেলায় কৃষি রয়েছে, বিজ্ঞান কেন্দ্র রয়েছে। হুম আমি বর্ধমান জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ছেলে, আমি কিন্তু উত্তরবঙ্গের স্যারেদের সঙ্গেও যোগাযোগ রাখি, কেননা হ্যাঁ ওনাদের স্যার, ওনাদের যে বিশেষত্ব জিনিসগুলো তুলাই দেখুন, এখন বড়ালি চাল অনেকেই আমি যুক্ত আনি। হচ্ছেন আমাদের সঙ্গে, কিন্তু হ্যাঁ, কিন্তু দেখুন স্যার, আমিও রয়েছি, ঠিক তাই ঠিক তাই। হুম, পাওয়া যায়, দেখুন এখন পাওয়া এখন যায়, আমরা অনেকেই, সবাই এক অমরেশ বাবু, পরিবার মনে করলেই ঠিক। অমরেশ বাবু, বলুন, হ্যাঁ বলুন। এখন অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, কিন্তু অবশ্যই। দুঃখের বিষয় যে আমাদের এই যে কত সুন্দর একটা সার্বিক একটা আলোচনা আমরা আমাদের হলো, সেইটা কিন্তু তারা আমার মনে হয় তারা মিস করে গেলেন। এবং মিস করে গেলেন না, আগামী দিনে আমরা হয়তো আরো আরো অনেক আলোচনা করবো এইরকম। অবশ্যই স্যার, আমি বলি আপনাকে, আমি হ্যাঁ কিন্তু লিঙ্কে কিছুতেই ঢুকতে পারছিলাম না। হ্যাঁ, আমার আমি আপনাকে গন্ডগোলটা লিঙ্ক হচ্ছিল এইটা, পাঠিয়েছিলাম। আমাদের আরেকটু এখানকার। বলার ছিল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মুজাদ বাবু বলুন। তারপরে আমি অন্য বলার ছিল কি যে ওই ভদ্রলোক যিনি বললেন যে কৃষককে জয়েন করা হোক, কৃষকরাও সুবিধা অসুবিধার কথা যেন বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশক, এই জন্য আমরা কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি দপ্তর থেকে নিয়ে আমরা ওয়ার্কশপ বা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি, ওখানে কৃষকদের কথাগুলো তুলে ধরতে পারে। সেটা এখন অ্যাভেলেবেল, প্যান্ডেমিক সিচুয়েশনে যে কোভিড পরিস্থিতি ছিল সেই সময় কিন্তু আমরা
অনলাইন একটা ট্রেনিং এর ব্যবস্থা আমরা এবং কৃষি দপ্তরের মাধ্যমে করা হয়েছে কুচবিহার জেলা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে করা আছে। সেখানে আমরা কি করছিলাম, প্রত্যেক সপ্তাহে 2টা করে গ্রুপ করছিলাম, 25 জন। ওখানে কোনো বিওডি থাকবে না, শুধু কৃষক থাকবে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এফপিসি এফপিওরা কিভাবে আপনাকে প্রায়োরিটি দেয় এবং সেখান থেকে আপনাদের কিসের সুবিধা। ওখানে অধিকাংশ কৃষকই কি বলেছে জানেন স্যার, আমরা 1000 টাকা দিচ্ছি, মানে ওদের ধারণাটা এইরকম যে 1000 টাকা শেয়ার দিচ্ছি, ওখান থেকে ফ্রিতে কি পাবো। এই ফ্রিতে পাওয়াটা যতবে বন্ধ হবে তবে কৃষকের ধারণাটা বন্ধ হবে। এই ফ্রি একদম ঠিক ফ্রি কথা। গল্প, একদম ফ্রি ঠিক। পাওয়া গল্পটাই কৃষকের ঠিক ধারণাটা ভুলে দিয়েছে। আমার সংগঠনটা চালাতে পয়সা লাগে, তাই না? আমার সংগঠনটা চালাতেও তো খরচা লাগে, একদম একদম। দেখুন, প্রত্যেকের মধ্যেই থাকা আজকে দরকার। ওই 1000 ফ্রিতে টাকা আজকে দিচ্ছি আমার মানে মনে এই হয় 5 বছরের যে এই ভিতরে কিছু আলোচনা পেলাম। চলতেই থাকবে। হুম। এই আলোচনা আমার মনে হচ্ছে চলতেই থাকবে। আমরা পরবর্তী সময়ের জন্য আমরা কিছু আলোচনা বাঁচিয়ে রাখি। আজকে আমরা এইখানে আমাদের অনুষ্ঠানটা শেষ করি। আপনাদের স্যার মাসে সকলকে, কম করে, স্যার মাসে কম করে আপনার একটা এরকম অনুষ্ঠান করুন স্যার। মাসে নয়, আমরা সপ্তাহে সপ্তাহে করতে পারি, কোনো ঠিক অসুবিধা আছে নেই। ঠিক আছে, আমি একটা মিনিমাম বললাম স্যার, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই সবার স্যার, কাছে আমার একটা অবশ্যই। আমরা রিকোয়েস্ট, আছি, সবার কাছে আমরা একটা আছি। রিকোয়েস্ট, সবার কাছে একটা স্যার, রিকোয়েস্ট। নানান আমার নানান হোয়াটসঅ্যাপ চাষির নাম্বারে, নানান মত পাওয়া যাবে। আপনারা একটা 1 কপি ছবি এবং নাম আমাকে একটু পাঠিয়ে দেবেন। আজকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারলেন না, যেসব কৃষক, এফপিও, প্রফেসর এবং আরো যারা অন্যান্য কৃষিকাজের সঙ্গে যুক্ত, যারা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারলেন না, তারা আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই আলোচনাটা সেখানে পোস্ট করা হবে এবং সেখান থেকে তারা অনেক তথ্য আমার মনে হয় জানতে পারবেন। আপনারা আমাকে 1 কপি ছবি এবং নাম লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠিয়ে দেবেন, স্যার যেখানে হোয়াটসঅ্যাপ আমরা একটা নাম্বারটা যদি পোস্টার একটু বলতেন। বানিয়ে হ্যাঁ, যেখানে আমরা পোস্টার বানিয়ে আমরা প্রমোশন করব এবং কারা কারা আজকের এই অনুষ্ঠানে, কারা কারা এই আলোচনায় আজকে অংশগ্রহণ করেছেন নাম্বারটা একটু তাদের দিয়েন স্যার। ছবি দিয়ে আমরা ফেসবুক, আমাদের ইউটিউব, আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আমরা প্রমোট করব। স্যার একটু স্যার, নাম্বারটা নাম্বারটা বলবেন। হ্যাঁ, আমার স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একবার বলেন। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একবার বলেন আর কি। হ্যাঁ, 988 লিখুন, 988 3419405 3419405। স্যার আমি লিখতে পারি না, 988 988 341 341 9405 হ্যাঁ 40 আচ্ছা আচ্ছা 55। আজকে অনেকেই এই অনুষ্ঠানে আহ, আহ, যুক্ত হতে পারেনি। বিভিন্ন জেলা থেকে আমাদের সঙ্গে কৃষকরা যুক্ত হয়েছেন। ভালো একটা আলোচনা হলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি 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 আমার পুরো টিম থেকে কৃষক দিবসে অবশ্যই মধুর একটা বাক্স নাও, হ্যাঁ স্যার। বুঝলে ভাই? তুমি হ্যাঁ তুমি স্যার। স্যার না, আমি তোমার দাদা বলি, হ্যাঁ দাদা তুমি বলুন। অবশ্যই একটা মধুর বাক্স কেভিকের থেকে গিয়ে বলো যে হ্যাঁ স্যার আমাকে একটা মধুর বাক্স দিন, আমরা ওখানে চাষ করব। আপনাদের আচ্ছা কেমন লাগলো আচ্ছা আজকে? কেমন লাগলো? এক কেভিকে কথায় দেয়, বলুন সবাই। কেভিকে সবুজ, দেয়। সত্যি স্যার সুব্রতদাকে জানাই বিশেষভাবে ধন্যবাদ, কেন আপনাদের সঙ্গে একটা যে আমাকে যোগাযোগ করে দেওয়ার জন্য বিশেষ মানে ধন্যবাদ একদম। জানাই। সুব্রত স্যারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক, আমার অনেক দিনের সম্পর্ক। এবং হ্যাঁ, সুব্রতবাবুকে যখন ছাত্র। বললাম যে এরকম একটা আলোচনা করব আমরা, তখন স্যার, আপনাকে ফোন করেছিলাম, কালকে কয়েকজনকে ফোন করেছিলাম, সবার নাম আমাকে হয়তো ফোন আমার মনে করেছিলেন নেই স্যার। এই মুহূর্তে। লালটু বাবুর নামটা আমার মনে আছে। হ্যাঁ স্যার, বেশ যাই হোক, খুব ভালো ঠিক লাগলো, আছে, খুব আপনাকে অনেক সুন্দর অনেক আলোচনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি একটু আবার চিন্তা যখন ভাবনা অনুষ্ঠান করবেন করব আগে থেকে আমাকে প্রোগ্রামটা হোয়াটসঅ্যাপ, করার। হ্যাঁ আবার যখন অনুষ্ঠান করব তখন যেন স্যার। সবাইকে পাই এই এই বেশ অনুষ্ঠানে। স্যার। গ্রুপে মেসেজটা দেবেন স্যার, গ্রুপে হ্যাঁ হ্যাঁ মেসেজটা হ্যাঁ, দেবেন। সবাইকে আমি পার্সোনাল চেষ্টা করি যে সবাইকে পার্সোনালি মেসেজ করে হ্যাঁ দেওয়ার। গ্রুপে অনেক সময় কি হয়, অনেকে অনেক কিছু পাঠায়, ওই জন্য দেখা যায় না। আমি বলছি চেষ্টা স্যার, করি এই যে নাম্বারেই পার্সোনালি তাহলে ছবিটা সবাইকে পাঠিয়ে দেবো তো? পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যালো? বলছি এই নাম্বারে তাহলে ছবিটা আজকেই পাঠিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন, আজকেই পাঠিয়ে দিবেন, সবাই একটু পাঠিয়ে দেবেন আজকে। বেশ স্যার, বেশ। ঠিক আছে। বেশ।
তাহলে ওকে স্যার, ওকে ওকে ঠিক আছে স্যার। ওকে ওকে ধন্যবাদ, ভালো ধন্যবাদ থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। হ্যাঁ 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 হ্যাঁ